আর একটু অপেক্ষা করে ভাই, আর অনেকে জয়েন হবে তো। হ্যাঁ আপু কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, বললাম আর একটু অপেক্ষা করি, আর অনেকেই জয়েন হবে। ঠিক আছে। কেমন আছেন আপনারা সবাই? এমনি রমজান কেমন যাচ্ছে সবাই? কি অবস্থা? দেশে তো শুধু চাঁদাবাজির নিউজ আসে। আম, আমার মনে হয় সবাই ভাবতেছে কথাবার্তা আমি আর আপনি বলতেছি, সো পার্টিসিপেন্টদের সবাইকে এনকারেজ হ্যাঁ করা, হ্যাঁ, মানে আমরা একটু এদিকে সবাই মিলে ঝুলে প্রবলেম সলভ করবো, বুঝছেন? হ্যাঁ, বা দেশের প্রবলেম হোক, প্রোডাক্টের প্রবলেম হোক, যে কোনো প্রবলেম হোক। ইনশাল্লাহ ভাই। তো যারা যারা জয়েন করছেন আশা করি পার্টিসিপেট করবেন and কথাবার্তা বলবেন, আপনাদের প্রবলেম গুলো বলবেন। আর আরেকটা জিনিস ভাই, আমি ও যে মানে এই সেশন থেকে কে কি এক্সপেক্ট করে আর কি ওই জিনিসগুলো দেখতেছিলাম আজকে। তো আচ্ছা দেখলাম যে সবাই বেসিক্যালি প্রোডাক্টের নলেজ সম্পর্কে একটু বেশি জানতে চাইছে, মানে প্রোডাক্ট রিলেটেড যে জিনিসগুলো থাকে ওইগুলাই স্পেসিফিক্যালি। কিন্তু আজকের সেশনটা কিন্তু স্পেসিফিক্যালি আমরা কেস স্টাডি নিয়ে কথা বলবো, বাট রাদার দেন কেস স্টাডির মাঝখানে আপনারা যে যেরকম কোশ্চেন আছে আপনারা করবেন। এখানে কোনো বাইন্ডিংস নাই, বা আপনার কোনো সাজেশন থাকলে ওটা দিবেন। কেস স্টাডি এমন একটা জায়গা, এখানে কোনোটাই পিকচার পারফেক্ট না। সো আপনি আপনার ভিউ থেকে দেখতেছেন, আরেকজন আরেকজনের আরেকটা ভিউ থেকে দেখতেছে, সবাই সবার ইগুলা শেয়ার করবেন, পার্সপেক্টিভ গুলো শেয়ার করবেন, আপনার কাছে কি মনে হইতেছে ওটা শেয়ার করবেন। ওকে। তুমি 2 মিনিট ভাইয়া, হ্যাঁ। আচ্ছা অডিয়েন্স, আমি আরেকবার বলবো, অডিয়েন্স আমরা যারা আছি, আমরা সেশন শুরু করার আগে কিছু ফ্রি টক করতে পারি, ঠিক আছে? সো ভাইয়া যেদিকে আমাদের এনকারেজ করতেছেন যে সেশনের মাঝেও আমরা আমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকে বা আমাদের নিজেদের ইনপুটও যদি থাকে আমরা শেয়ার করতে পারি। আমি 3টা 5 3টা 7 পর্যন্ত একটু অপেক্ষা করে আরো আমি আর 2 একজনকে নক দিই, এরপরে ইনশাল্লাহ আমরা শুরু করবো। আচ্ছা, যেহেতু এখনো শুরু হয়নি, এখানে বিজনেস অ্যানালিস্ট কে কে আছেন? বিজনেস অ্যানালিস্ট যদি কেউ কেউ থাকেন, আপনারা চাইলে আপনাদের সিভি গুলো আমাকে শেয়ার করতে পারেন। আমরা রিসেন্টলি আমার একটা বিজনেস অ্যানালিস্ট দরকার এটা কোম্পানির জন্য। তো আপনারা যে যে বিজনেস অ্যানালিস্ট আছেন, যে বিজনেস অ্যানালিস্টের পাস্ট এক্সপিরিয়েন্স আছে, যে আপনার 1-1.5 বছর বা 6 মাসের ইন্টার্নশিপ দেন, 1 বছর এরকম এক্সপিরিয়েন্স হলেও চলবে, যে আপনার ফার্দার বিজনেস এক্সপিরিয়েন্স আছে, এখন আপনি একটা সফটওয়্যার বেস কোম্পানিতে কাজ করতে চাচ্ছেন। বিজনেস অ্যানালিস্টের কিন্তু অনেকগুলা পার্ট থাকে, যেমন আপনার ই কমার্স একরকম হয়, তারপরে সফটওয়্যার কোম্পানিতে একরকম হয়। এটা তো কি রিমোট রুমের জন্য? এটা রিমোট না, এটা আপনার হাইব্রিড হবে আর কি। আচ্ছা, ফরওয়ার্ডিং মাই সিভি। হ্যাঁ, আপনারা যারাই বিজনেস অ্যানালিস্টের এক্সপিরিয়েন্স আছে বা বিজনেস অ্যানালিস্টে আপনার মনে হয় যে আপনি বিজনেস অ্যানালিস্টে ভালো করবেন, সিভি শেয়ার করতে পারেন। বাট বেসিক্যালি আমি খুঁজতেছি যাদের বিজনেস অ্যানালিস্ট এক্সপিরিয়েন্স আছে, ফার্স্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে, স্পেশালি যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে তাদের। তো যেরকম কেউ এক্সপিরিয়েন্স থাকে বা আপনি বিজনেস অ্যানালিস্টে মুভ করতে চান, সিভি গুলো আমার সাথে শেয়ার করুন, বা ইমরান ভাই আছে, ইমরান ভাইকে দিলেও হবে, উনি আমাকে দিয়ে দিন। হ্যাঁ, অথবা আমাদের যে কোনো একটা গ্রুপে শেয়ার করলে হবে, জাস্ট মেনশন করে। হ্যাঁ, আচ্ছা, অনেকে জয়েন হয়েছে। আরেকটা মিনিট ভাই প্লিজ, আমি সবার কাছ থেকে আরেকটা মিনিট টাইম নিই, যেহেতু আজকে আচ্ছা আরেকটা জিনিস আমি একটু রিমাইন্ডার দিতে চাই, আজকের সেশনটা যদিও কেস স্টাডি, এখান থেকে আমরা একটা কেস স্টাডি প্রবলেম রিভিল করব যারা কেস স্টাডি টিমে কন্ট্রিবিউট করবে, বাট তার মানে এই না যে এই সেশনটা শুধুমাত্র তাদের জন্য। সেশনটা যারা জয়েন করতেছি তাদের আমাদের এই টিমের বাইরেও, ঠিক আছে? সো এই জন্য আর কি, যদি আপনাদের মনে হয় যে না আপনারা এই পার্টটার সাথে ইনক্লুডেড না, তার মানে এটা না যে আপনি কোনো কোয়েশ্চেন বা কিছু শেয়ার করতে পারবেন, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার। যে কোনো কোয়েশ্চেন যে কেউ করতে পারবো আমরা। জি ভাই, আপনি শুরু করতে পারবেন। শুরু করবো তাহলে ভাই। জি ভাই। আচ্ছা ঠিক আছে।
সো সবার আগে আমি জাস্ট কিছু জিনিস মেনশন করে নেই। এটা জাস্ট যে প্রোডাক্ট ম্যানেজারদের কাজে লাগবে এরকম না। যারা এই কেস দিয়ে কাজ করতে চায় বা অন্য অন্য রোলে আছেন, যেমন এখানে অনেক বিজনেস অ্যানালিস্ট আছে, প্রজেক্ট ম্যানেজার আছে বা সেলস অপারেশন অনেক জায়গা থেকে আছে, সবাই চাইলে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে এন্ড সবাই এই প্রোডাক্ট সেন্সটা আপনি যে কোনো রোলের জন্য কাজে দিবে আপনার। তো এমন না যে শুধু প্রোডাক্টে আপনার কাজে দিবে, আপনার যে কোনো রোলের জন্য কাজে দিবে। সো আমরা এখান থেকে স্টার্ট করি। তো সবার আগে যে দেখি যে আমাদের আসলে প্রোডাক্টে কেস স্টাডির দরকারটা কি, আসলে প্রোডাক্টে কেস স্টাডিতে কি কাজ করতে পারে। নর্মালি তো কেস কম্পিটিশন হয় অনেক জায়গায়, আপনারা দেখবেন, বাট প্রোডাক্টটা কেন আমরা কেসটা ঢুকে, আপনি যত বড় বড় ইন্টারভিউ গুলা দেখবেন বা বাংলাদেশের বাহিরে, আপনাকে আহ, দেখবেন যে একটা কেস স্টাডি একটা পেজ থাকবে। ফার্স্টে হয়তো বা আপনার সাথে কমিউনিকেশন একটা কলে কথা করবে এইচআর, দেন আপনাকে একটা অ্যাসেসমেন্ট দেওয়া হবে। তো ওই যে অ্যাসেসমেন্টটা দেওয়া হবে, ওই অ্যাসেসমেন্টের মধ্যে একটা কেস দেওয়া হবে, যে কেসটার উপরই তারা আপনাকে জাজ করবে যে আপনি হাউ ইউ সলভ, আপনি কিভাবে ওই কেসটা সলভ করতেছেন, ওইটার উপর বেস করেই আপনাকে নেক্সট রাউন্ডে কল দেওয়া হবে বা ই করা হবে। তো এই জন্য প্রোডাক্টের যারা ইন্টারভিউ দিবেন সামনে বা প্রোডাক্ট ম্যানেজারে ঢোকার ইচ্ছা আছে বা আপনারা সুইচ করতে চাচ্ছেন, এখন একটা জায়গায় আছেন আরো ভালো কোথাও সুইচ করতে চাচ্ছেন, তাদের জন্য দেখা যায় যে কেস স্টাডিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার ক্যারিয়ারের ক্ষেত্রে দেখা গেছে যে ভাই আমি অনেক যে গ্লোবাল কিছু কোম্পানিতে দিছি, তো ওইখানে দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে যে তারা কেস স্টাডিটাকে তো ইম্পর্টেন্ট দেয়, পাশাপাশি আপনি কিভাবে প্রেজেন্টেবল হচ্ছেন তাদের কাছে, যে আপনার আচ্ছা আপনি যে পিচ ডেকটা বানাইছেন বা আপনি যেখানে স্লাইডটা শো করছেন বা আপনি একটা ডকেই সলভ করছেন, ওটা কিভাবে করতেছেন, এই সবকিছুই কিন্তু ওনারা দেখে যে আপনার প্রোডাক্ট মাইন্ডসেটটা আছে কিনা, বা আপনার আপনার সলিউশনটা ওরকম ভাবে আপনি প্রতিটা অ্যাসপেক্ট চিন্তা করে করছেন কিনা। পাশাপাশি প্রোডাক্ট ম্যানেজারের ডেইলি ওয়ার্ক যেটা থাকে, আমাদের ডেইলি ওয়ার্কে ডিসিশন মেকিং বলেন বা প্রবলেমের একটা ভালো প্রবলেম নিয়ে চিন্তা করা বলেন, তো এই ক্ষেত্রেও আমাদের ডেইলি ওয়ার্কের ক্ষেত্রে আমাদের এই কেস সলভিং জিনিসগুলো আমাদের কাজে দেয়। পাশাপাশি আমরা যত বেশি কেস সলভ করব, তত বেশি আমরা দেখবেন যে আইডিয়া নিয়ে আরো ডেপথ চিন্তা করতে পারবো। আইডিয়া তো সবাই দিতে পারে, বাট ওই আইডিয়াটা অ্যাকচুয়ালি কি আপনার প্রোডাক্টের জন্য ঠিক আছে কি নাই, বা ওই আইডিয়াটা আপনি যেটা সলভ করতে চাচ্ছেন ওটা সলভ করবে কি করবে না, এই জিনিসগুলা, বা আপনি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন ওই প্রবলেমটা সলভ হবে কিনা, বা জাস্ট একটা ফিচার বানায় দিলেন ওটা হয়ে গেল, এরকম না। তো এই সবকিছু মিলাই প্রোডাক্ট কেস স্টাডির একটা বড় একটা ইম্পর্টেন্স থাকে। এন্ড ইন্টারভিউ সেশনে অলমোস্ট প্রত্যেকটা কোম্পানিতেই আপনার এই কেস স্টাডি দিয়ে যেতে হবে। এন্ড আজকের সেশনে আরেকটা মূল হলো যে আপনারা যারাই কেস স্টাডি নিয়ে সলভ করেন, আমি যত ধরনের কেস স্টাডি যে ইন্টারভিউ গুলাতে যা অ্যাসেসমেন্ট গুলা যখন সেন্ড করি, তো ওদের যে রিপ্লাই গুলা আসে বা সলিউশন গুলা আসে অতটা আপ টু দা মার্ক হয় না। তো আজকে এই সেশন থেকে আমরা যারা যা শিখবো, আমরা ওটা ট্রাই করবো যে ওই জিনিসগুলো যাতে ইমপ্লিমেন্ট হয়। সো আমরা কিছু কমন, হ্যাঁ ভাই কিছু বলবেন? আমরা কিছু কমন কেস স্টাডি নিয়ে ফার্স্টে, টাইপস এর কেস স্টাডি বেসিক্যালি হয়, ম্যাক্সিমাম কেসে যে কেস স্টাডি গুলো আমরা ফেস করবো ইন্টারভিউ ক্ষেত্রে বা আমাদের রেগুলার প্রোডাক্টের ওয়ার্কের ক্ষেত্রে, ওই কমন কিছু কেস স্টাডির মধ্যে যেমন প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট স্ট্র্যাটেজি, রুট কজ অ্যানালাইসিস, এক্সিকিউশন, এরকম এগুলো থাকে। সো প্রোডাক্ট ডিজাইন বলতে যে এইখানে আপনাকে মানে প্রোডাক্ট ডিজাইন বলতে যে আপনি ডিজাইন করে ফেলতেছেন এরকম কিছু কিন্তু বোঝাচ্ছে না। তো প্রোডাক্ট ডিজাইন বলতে এখানে আরো অনেক কিছু বোঝায়, যে একটা প্রোডাক্টকে আপনি কিভাবে ডিজাইন করতেছেন। সাপোজ ধরেন যে একটা ফিনটেকের প্রোডাক্ট ধরেন, যে একটা ফিনটেকের প্রোডাক্ট, আপনি একটা প্রবলেম দেখতেছেন যে এখানে কমিশন চার্জটা খুব বেশি হচ্ছে। সো আমরা কি করতে পারি, 5 টাকার জায়গায় 4 টাকা দিয়ে বা 2.5 টাকা দিয়ে ওইটাকে কাস্টমার কিছুটা সলভ করতে ট্রাই করতেছি, বাট অ্যাকচুয়ালি ওটা সলভ হইতেছে না। তখন যে আমরা অল্টারনেটিভ কিছু ইউজ করলাম, যাতে ঠিক আছে আপনি কমিশনের জন্য 5 টাকা দিচ্ছেন, কিন্তু 10 বার আপনি যখন আমার প্ল্যাটফর্মে 10 বার ট্রানজেকশন করবেন, 11 বার থেকে আপনার ট্রানজেকশন ফি বা কমিশন চার্জটা কমায় দেওয়া হবে, আমরা 5 টাকা থেকে 2 টাকা নিয়ে আসবো। এটাই কিন্তু একটা প্রোডাক্ট ডিজাইন হয়ে গেছে ভাই, আমি যদি বলি। ঠিক আছে, তো প্রোডাক্ট ডিজাইন নিয়ে অনেকের একটা কনস্পাইরেসি থিওরি থাকে যে প্রোডাক্ট ডিজাইন বলতে মনে হয় যে আমার ডিজাইন করতে হবে, ইউআই ডিজাইন, ইউএক্স ডিজাইন, এরকমও না। তো এই ক্ষেত্রে আমি দেখছি কেস স্টাডি গুলোতে অনেকে প্রোডাক্ট ডিজাইন শুনলে মনে করে যে ওই ক্ষেত্রে আমাকে ডিজাইন করে দিতে হবে, কিন্তু ওই ডিজাইনটা, এটা আপনি অ্যালগোরিদমটা ডিজাইন করতেছেন।
তো এই জিনিসগুলো একটু দেখবেন যে প্রোডাক্ট ডিজাইন বলতে ডিজাইন না, যে আপনি হাউ ইউ ডিজাইন, আপনি কিভাবে ডিজাইন করতেছেন, বেসিক্যালি ওই জিনিসটা দেখায়। অ্যান্ড প্রোডাক্ট স্ট্র্যাটেজি ক্ষেত্রে যদি দেখেন, স্ট্র্যাটেজি ক্ষেত্রে হলো যেমন মনে করেন যে আচ্ছা আমরা এখন সাপোজ ধরেন যে দারাজ এখন শুধু ই কমার্স ব্যবসা করতেছে। এখন দারাজের মনে হলো যে আমরা কেন লজিস্টিকে ঢুকি না, আমাদের ডেলিভারি চ্যানেলটা আমরা লজিস্টিকেও নিয়ে যাব। তো তখন দারাজ কি করবে, যে লজিস্টিকে ঢোকার চিন্তা করবে। তো এই দিকেও কিন্তু একটা জিনিস থাকে যে একটা নতুন স্ট্র্যাটেজিক বিজনেস ওরাই করতেছে। আচ্ছা, দেন আপনার থাকে হলো যে আরেকটা কমন টাইপ অফ প্রোডাক্ট স্ট্র্যাটেজির মধ্যে থাকে হলো যে বা কেস স্ট্র্যাটেজি, এর মধ্যে রুট কজ অ্যানালাইসিস। সো রুট কজ অ্যানালাইসিস হলো যে একটা আনএক্সপেক্টেড দেখলেন যে আপনাদের যে আহ, আপনি যে কোম্পানিতেই জব করেন, আনএক্সপেক্টেড দেখলেন যে হঠাৎ করে একদিন সব ইউজার ড্রপ করছে। Then ওইখান থেকে আপনার অ্যানালাইসিসটা শুরু হচ্ছে, কেন লস, কেন আমার ইউজার আজকে ড্রপ করতেছে, কোথায় গেলে কি হবে। তো এই জিনিসগুলো যখন আপনি একদম রুট কজ নিয়ে অ্যানালিটিক্স করবেন, প্রোডাক্টের ম্যাট্রিক্স গুলো দেখবেন যে ম্যাট্রিক্স গুলো অনুযায়ী কি প্রবলেম হইতেছে, আনএক্সপেক্টেড ড্রপ গুলো কেন আসতেছে, ওই জিনিসগুলা। এন্ড আরেকটা কমন প্রোডাক্ট ইসের মধ্যে থাকে, এটা হলো এক্সিকিউশন এন্ড প্রায়োরিটাইজেশন। সো আপনাকে মনে করেন যে এরকম অনেক বড় বড় কোম্পানিতে আপনাকে ইন্টারভিউ সেশনে আপনাকে প্রবলেম দেওয়া হবে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা ফ্রন্টের প্রবলেম দিলাম যে ফন্ট সাইজ ছোট করতে হবে, রাদার আরেকটা প্রবলেম দিলাম যে যেখানে আমার ইউজারের লগ ইন জার্নিটা খুব হার্ড। সো আপনি কোনটাকে প্রায়োরিটাইজ করবেন এন্ড কেন করবেন। সো এই জিনিসগুলোও কিন্তু কেস স্টাডিতে আপনার মেনশন করতে হয়। সো টাইপস গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, বা আপনার কিছু মনে হচ্ছে যে আরো কোনো টাইপস হইতে পারে প্রোডাক্টের? বিকজ টাইপস কিন্তু এখানে আমি মেইন মেজর টাইপস গুলো বলছি। যেমন প্রোডাক্ট ডিজাইনের মধ্যে প্রোডাক্ট ইমপ্রুভমেন্টের একটা জায়গা থাকে, এটাও একটা টাইপস হতে পারে, বা অ্যানালিটিক্স চেঞ্জ হতে পারে ব্যাক এন্ডে। এরকম যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কিছু থাকে আমাকে করতে পারে। আমরা নেক্সট স্লাইডে যাই। সো প্রোডাক্ট ডিজাইন নিয়ে আমি যেটা বলতেছিলাম তখন, তো প্রোডাক্ট ডিজাইনিং এর ক্ষেত্রে বা আপনি যখন প্রোডাক্টটা চিন্তা করবেন, তখন সবার আগে আপনার ইম্প্যাথি ফার্স্ট একটা কথা থাকে। ইম্প্যাথি হলো কাস্টমারের জন্য ইম্প্যাথি বা ইউজারের জন্য ইম্প্যাথি। আপনি যে ইউজারের জন্য প্রোডাক্টটা ডিজাইন করতেছেন, ওর ব্যাপারে চিন্তা করা। আচ্ছা, ওর লাইফটা কি একটু ইজি হবে? আপনি লগইন জার্নিটা একটা সলভ করলেন, লগইন জার্নি একটা বড় প্রবলেম সলভ করবেন, ওটা কি ইজি হবে? বা লগইন জার্নিতে আপনি চাচ্ছেন যে ওর থেকে আরো কিছু ইনফরমেশন নেব, যে ও আমার অ্যাপ সম্পর্কে কোথা থেকে জানছে, ফেসবুক জানছে, ফেসবুক থেকে, লিঙ্কডইন থেকে বা অন্য জায়গা থেকে জানছে। সো আপনার অ্যাপের ইনফরমেশনটা কোথা থেকে পাইছে, এটা কিন্তু লগ ইন জার্নিটা আরেকটু কঠিন করতেছে। ওর জন্য কিন্তু ডাইরেক্ট এক ক্লিকেও লগ ইন জার্নি আপনি করে দিতে পারেন। আচ্ছা, গুগল লগ ইন চেকিং দিবেন, গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকলে এখান থেকে ইজিলি লগ করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, দ্বিতীয়ত হলো যে ওর যে প্রবলেমটা, আপনার সলিউশনটা কি ওটা টেকনিক্যালি ফিজিবল? যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করলেন, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি কাস্টমারের প্রবলেমটা সলভ করতেছে, বাট ওইটা কি অ্যাকচুয়ালি ফিজিবল? আপনি কি এই মুহূর্তে ওই সলিউশনটা দিতে পারবেন কি পারবেন না, বা এই মুহূর্তে কোন সলিউশনটা দিতে পারবেন? সো এইখানে হলো প্রবলেম সলভিং এন্ড ডিসিশন মেকিং, প্রোডাক্ট ম্যানেজারের একটা বড় ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে, যেটা আপনারা যারা কোম্পানিতে কাজ করেন ওটা তো আপনারা অবশ্যই জানেন। পাশাপাশি আমাদের কেস স্টাডি গুলোতেও আপনি এইভাবে চিন্তা করতে হবে। তো যারা আমাদের এখানে কম্পিটিশনে পার্টিসিপেট করবেন, আচ্ছা আমি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এখানে অনেকগুলা টিম হচ্ছে যারা আমাদের কেস স্টাডি কম্পিটিশনে কন্টেস্টে পার্টিসিপেট করতেছে। আপনারা চাইলে, যারা এখান থেকে এখনো পার্টিসিপেট করেন নাই, চাইলে ইন্টারেস্টেড থাকলে ইমরান ভাইয়ের সাথে বা আমাদের গ্রুপে কথা বলতে পারেন। আপনারাও চাইলে টিম নিয়ে কাজ করতে পারেন। এখানে বেসিক্যালি 3জন করে আমরা টিমের করতেছি, যারা আর কি টিম ম্যানেজ, নিজেরা চাইলে 3জন টিম একসাথে নিয়ে করতে পারেন, বা গ্রুপে কথা বললে আপনাকে একটা টিমের মধ্যে এন্ট্রি দিয়ে দিবে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে যোগাযোগ করে। সো প্রোডাক্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে দেখি, প্রোডাক্ট স্ট্র্যাটেজির ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো কিন্তু অলওয়েজ বিজনেস ইম্প্যাক্টেড হয়। সো যখনই আপনি স্ট্র্যাটেজি রিলেটেড কোনো কিছু চিন্তা করবেন, ওইটা অবশ্যই মার্কেট ডাইনামিক্স বা লং টার্ম ভিশনের ক্ষেত্রে হবে।
যেমন এখানে যদি আপনি দেখেন যে মার্কেটে যারা কম্পিটিশন আছে ওরা কিভাবে চিন্তা করতেছে and আপনার প্রোডাক্ট নিয়ে আপনি কিভাবে চিন্তা করতেছেন। আচ্ছা ঠিক আছে, মার্কেটে নতুন একটা প্রোডাক্ট আসছে যেটার জন্য আপনার যে প্রোডাক্টটা আছে ওইটার কিছু 10% ড্রপ খাইছে। তো কেন খাইছে, ইন্টারেস্টেড ইন কেস স্টাডি কন্ডিশন। ওকে ঠিক আছে, তাহলে হবে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে উনি আপনাকে করে ফেলবেন। সো এইখানে যে জিনিসগুলো থাকে যে আপনার সবসময় ডাটা অ্যান্ড ইন্টারনাল এক্সটার্নাল অ্যানালাইসিস গুলো নিয়ে কাজ করতে হয়। বিকজ আপনি যখনই আচ্ছা প্রোডাক্ট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবেন তখনই আপনার লং টার্ম ভিশন নিয়ে চিন্তা করতে হবে যে আপনি আজকে আপনার ভিশন, আপনি আজকে একটা প্রোডাক্টের একটা নিউ বিজনেসে এন্ট্রি নিলেন। সো আপনার প্রোডাক্টটা ওটা একটা স্পেসিফিক বিজনেস প্রবলেম সলভ করতেছে এন্ড বিজনেস ইম্প্যাক্ট নিয়ে আসতেছে। ওইটা ফিউচারে কি হবে, ফিউচারে যদি মার্কেটে ডমিনেন্স অন্য কেউ আসে তখন আপনার ডিসিশন গুলা কি হবে। সো স্ট্র্যাটেজি কেসের ক্ষেত্রে একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে, তখন লং টার্ম ভিশন একটা ম্যাটার থাকে এন্ড মার্কেট ডাইনামিক্স এর একটা ব্যাপার থাকে। সো পরবর্তীতে আমরা যে ফ্রেমওয়ার্কে যাব, ফ্রেমওয়ার্কের কথা কি 9টা ফ্রেমওয়ার্ক নিয়ে যখন কথা বলবো তখন আবার এই জিনিসগুলো ওইটার মধ্যে ক্যাপচার হয়ে যাবে। সো রুট কোজ অ্যানালাইসিস, আপনি যখনই রুট কোজ অ্যানালাইসিস করবেন এর মানে হলো ইনভেস্টিগেশন করতেছেন। আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে একটা টেকনিক্যাল প্রবলেম বা ইউজারের বিহেভিয়ার চেঞ্জ, বাট হঠাৎ করে আপনার 10% ইউজার ড্রপ করলো। তো এই সব ক্ষেত্রে, এই সব কেসের ক্ষেত্রে আমরা কোনো কথা নাই, আমরা রুট কোজ অ্যানালাইসিস শুরু করে দিই। সো রুট কোজ অ্যানালাইসিস যখন আপনি করবেন আপনি অ্যাকচুয়ালি প্রবলেমটা ফিগার আউট করতে পারবেন আসলে প্রবলেমটা কি। সো প্রোডাক্ট ম্যানেজারের আরেকটা বড় রোল থাকে সবার আগে প্রবলেম বোঝা রাদার দেন সলিউশনে চলে যাওয়া। সো যখনই আপনি ইনভেস্টিগেশন খুব ভালোভাবে করতে পারবেন তখনই কিন্তু আপনি ভালোভাবে প্রবলেমটা বুঝতে পারবেন এন্ড ওই প্রবলেমটার সলিউশন কি হবে তখন আপনি দিতে পারবেন। অনেকেই আছে খুব ইনস্ট্যান্ট সলিউশনে চলে যায়। তো ইনস্ট্যান্ট সলিউশনে চলে যাওয়ার থেকে বেটার হয় বিফোর আপনি একটু ইনভেস্টিগেট করে নেন আসলে প্রবলেমটা কি, ইন্টারনাল এক্সটার্নাল বাগ আছে কিনা বা অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হয়েছে, ওই জিনিসগুলা ট্রিগার আউট করা বা ফাইন্ড আউট করা। ওকে, সো এখানে 9টা স্টেপ ফ্রেমওয়ার্কের কথা বলছি, বাট এখানে যে সবকটা স্টেপই আপনার আপনার যখন কেস স্টাডি সলভ করতে যান আপনার যে লাগবে এরকম না, এটা প্রবলেম টু প্রবলেম ডিফারেন্ট হয়ে থাকে। তো কিছু ক্ষেত্রে আপনি স্টেপ 1 স্টেপ 2 অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে, গোল ডিফাইন করা। কিছু ক্ষেত্রে আপনার স্টেপ 5 পেইন পয়েন্ট অ্যানালাইসিস করা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে। কিছু ক্ষেত্রে আপনার প্রায়োরিটাইজেশন, লাইক আমরা যখন ওই 4টা কমন টাইপের কথা বলছি আপনি দেখবেন যে ডিজাইনের ক্ষেত্রে যখন আমি প্রোডাক্ট ডিজাইনের কথা বলছি তখন কিন্তু আমার স্টেপ 4 এন্ড 5 বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। দেন যখন আমি প্রোডাক্ট স্ট্র্যাটেজির কথা বলছি তখন 1 এন্ড 2, যখন রুট কজ অ্যানালাইসিসের কথা বলছি তখন 5। সো আমি যখন বলি রুট কজ অ্যানালাইসিস তখন অ্যানালাইজ দ্য পেইন পয়েন্টটা খুব বেশি হয়ে যায়। বিকজ কোথায় ইউজারের পেইন হচ্ছে যার কারণে আমার ইউজার ড্রপ করছে, কোথায় প্রবলেম হইতেছে যার কারণে আমার বিজনেস গ্রো করতেছে না। সো তখন আপনার এই জায়গাগুলো, এই পয়েন্টগুলো একটু স্পেসিফিক্যালি দেখা। আচ্ছা তার আগে হলো যে জিনিসটা আমি একটা কেস স্টাডি পাইছি ওইটাকে আমার সলভ করতে হবে, এই চিন্তা করার আগে আমাকে কিছু জিনিস নিজেকে প্রশ্ন করতে হবে। আমি কি কনটেক্সটটা বুঝছি নাকি, সো বিজনেস মডেলটা কি, মার্কেট ল্যান্ডস্কেপ কি বুঝাচ্ছে, ওর কম্পিটিটর কি আছে মার্কেটে, এর পজিশন কোথায়, মার্কেটের অল্টারনেটিভ কি আছে বা কনস্ট্যান্ট কি আছে। কনস্ট্যান্ট বলতে টাইম বেস লিমিটেশন আছে নাকি কোনো টেকনিক্যাল কি জিনিসগুলো, বা এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে রাখছি। যখনই আমরা কোনো জায়গায় কনটেক্সট কি করতে চাই বা ফিচার ডেভেলপ করতে চাই বা কেস স্টাডি করতে চাই প্রোডাক্টের ক্ষেত্রে স্পেসিফিক্যালি, সলভিং এর আগে আপনাকে বুঝে নিতে হবে আচ্ছা আমি কি প্রবলেম সলভ করতে চাই। এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে রাখছি কেসে, যে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি আমরা কি পার্সোনাল ইউজের প্রবলেমটা সলভ করবো নাকি হোয়াটসঅ্যাপ বিজনেসে, আর আমি সাউথ এশিয়া মার্কেট ফোকাস করতেছি নাকি গ্লোবাল ইউজার, টার্গেট মোবাইল করতেছি না ওয়েব করতেছি। সো আপনি যখনই কোনো প্রবলেম সলভ করতে যাবেন সবার আগে আপনার বুঝতে হবে যে আপনার বিজনেস মডেলটা কি এন্ড আপনি কি প্রবলেম সলভ করতে চাচ্ছেন। এটা কি অ্যাপের জন্য করবেন, ওয়েবের জন্য করবেন, আইওএস এর জন্য করবেন, পার্সোনাল ইউজের জন্য করবেন, বিজনেসের জন্য করবেন, বি2বি এর জন্য করবেন নাকি বি2সি এর জন্য করবেন নাকি বি2সি বি2বি বা ডি2সি মডেলের জন্য করবেন।
সো আপনার কাছে যখন কনটেক্সটটা ক্লিয়ার হয়ে যাবে, সবার আগে আপনি প্রবলেম একটা পাইলেন, প্রবলেম পাওয়ার পরপরই আপনার সবার আগে কনটেক্সটটা ক্লিয়ারলি বোঝা দরকার যে আচ্ছা আমি কি, বিজনেস মডেলটা কি, এন্ড আমি কি, আমার কাছে কি প্রবলেমটা আসছে, আমি কি সলভ করব, করার আগে আমাকে বুঝতে হবে আমার কি কি জিনিসে ক্লিয়ার থাকতে হবে। সো ম্যাপিংটা করে ফেলা যদি ওভারঅল বলতে চাই। দেন আছে হলো আমার সেট অফ গোলস। সো প্রত্যেকটা জিনিসে একটা প্রবলেম সলভ করবেন, একটা নিউ বিজনেস করবেন, একটা নিউ প্রোডাক্ট ডিজাইন করবেন, একটা ফিচার ইমপ্রুভমেন্টের কাজ করবেন, বা একটা নিউ ফিচার নিয়ে আসবেন, ওইটা কিন্তু একটা সেট অফ গোলস থাকে। আচ্ছা আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি গ্রোথ চিন্তা করতেছেন, এঙ্গেজমেন্ট চিন্তা করতেছেন, বা রেভিনিউ চিন্তা করতেছেন? তো এইখানে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই, আমি দেখতেছি যে নর্মালি যারা কেস স্টাডি বা এরা সলভ করে, ওরা দেখা যায় যে এরকম ক্ষেত্রে গোল সেট করার ক্ষেত্রে যে আমি 10 লাখ বা আরো বেশি ডাউনলোড বাড়ানোর জন্য, আরো বেশি রেটিংটাকে বেশি অ্যাডপ্ট করার জন্য, ফিচারটাকে অ্যাডপ্ট করার জন্য আমি এই ফিচারটা নিয়ে আসতেছি। রাদার দেন আপনি এইভাবে যদি গোল সেট করেন যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা গোল কি হবে, আমার 10% কনভারসেশন বাড়বে, 10% পারচেস বাড়বে, 10% গ্রোথ বাড়বে, এই কিউ 1-এ যদি আমার 10% গ্রোথ আসে, কিউ 3-তে যে আমার 50% গ্রোথ আসবে। তো যদি এইভাবে গোলগুলো সেট করেন, তখন জিনিসটা আপনি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আরেকটু ভিজিবল হন। স্পেশালি যখন আপনারা প্রবলেম সলভিং গুলা করেন বিভিন্ন আহ, বিভিন্ন কন্টেস্টে বা আপনার ইন্টারভিউ সেশন গুলাতে, যেমন প্রোডাক্ট ম্যানেজারের যে ইন্টারভিউ গুলা হয়, ওইটা দেখবেন যে আপনাকে ইন ফ্রন্ট অফ কিছু ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করে, কেস দিয়েছে। ইন্টারভিউর আপনাকে মুখে একটা কেস বললো, কেস দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি এটাকে ডিফাইন করেন, বা আপনি কিভাবে প্রবলেমটা বুঝতেছেন। সো তখন আপনি যখন একটু গোলগুলো একটু নাম্বারস দিয়ে বলবেন, 10%, কিউ 1, কিউ 2, কিউ 3, হ্যাঁ জিনিসটা এরকম না যে গোল সেট করা কিন্তু এটা আপনি অ্যাচিভ করতেছেন এটা না। গোল সেট করা হলো যে মানে আপনার ভিশন দিয়ে আপনি গোলটা কত দূর দেখতে পাচ্ছেন। তো গোল সেট করার ক্ষেত্রে কিপটামি না করে, যদি ইন্টারভিউ সেশনে হন কিপটামি না করে বলবেন, আর যখন কেস স্টাডির ক্ষেত্রে আসবে তখন গোলগুলো সেট করবেন হলো ডাটা দিয়ে, ডাটা প্রুভেন গোল সেট গুলো যাতে হয়। সো একটু এই জায়গায় একটু ট্রিক খেললে আমার কাছে মনে হয় জিনিসগুলো ভালো হয়। ইন্টারভিউ সেকশনে ওনারা আপনাদের কনফিডেন্স চেক করে গোলগুলো দেখে, যে বা আপনি কিভাবে চিন্তা করতেছেন, বা আপনার কথার ক্ষেত্রে কি কি লজিক আছে, এই লজিক সেট গুলো দেখে। সো এই স্লাইডটাতে একটু যদি দেখেন, এই স্লাইডটা আমার কাছে মনে হয় যে একটু অন্যভাবে, যে জিনিসটা আমি এতক্ষণ অনেক বড় করে বলছি ও খুব ইজিলি বুঝাই দিছে। ডিফাইন দ্য কোর প্রবলেম। আচ্ছা, সো একটা হলো সিমটমস বেস, আর একটা হলো কোর প্রবলেম স্পেসিফিকেশন। সো আপনি দেখেন সিমটম বেস কি হয়, এটা জেনারেল অবজারভেশন দ্যাট ডাজন্ট পয়েন্ট দ্য স্পেসিফিক সলিউশন অর অ্যাকশন। সো এইখানে কিন্তু আপনি দেখেন সিমটমসে খুব ইজিলি বলে দিতে পারেন। রাদার দেন আপনি যদি একটু কোর প্রবলেমটা ফাইন্ড আউট করেন, তখন আপনি কিভাবে বলবেন? 40% of users drop off before seeing the value because the sign up process is over 3 minutes. So এটা হলো প্রবলেমটা ফাইন্ড আউট করা। একটা হলো সিমটমস বোঝা, আর একটা হলো অ্যাকচুয়ালি কোর প্রবলেমটা কি ওটা স্পেসিফাই করা। সো যখনই আপনারা কেস স্টাডি নিয়ে কাজ করবেন, কোর প্রবলেমটা ফাইন্ড আউট করার ট্রাই করবেন। আচ্ছা ঠিক আছে, এইটা আমার কোর প্রবলেম, এটা আমার ইমপ্রুভ করতে হবে, এটা আমার ডিজাইন দিয়ে সলভ করতে হবে, এটা স্ট্র্যাটেজি দিয়ে আমাকে সলভ করতে হবে, যে কোনো কিছু হতে পারে, আপনি এটা দিয়ে সলভ করবেন। সো প্রবলেমটা ফাইন্ড আউট করা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আপনি কেস স্টাডি করবেন। মজার কথা হলো এতে সলিউশনের থেকে বেশি ইম্পর্টেন্ট হলো প্রবলেমটা আপনি কতটুকু বুঝছেন। তো এই ক্ষেত্রে আচ্ছা সিভি আমাকে পরে দিয়েন, এখনই দেওয়া লাগবে না, যারা বিজনেস অ্যানালিস্ট আছেন। সো এইভাবে আপনারা জিনিসগুলো একটু যদি ডিফাইন করেন, প্রবলেমটা অ্যাকচুয়ালি যদি ডিফাইন করতে পারেন, দেখবেন অলরেডি আপনি কিছুটা সলভ করে ফেলছেন। আপনি এখানে দুইটা কিন্তু দেখা যায় যে দুইটা দুইটা পার্সপেক্টিভ। একটা দেখেন যে আমি যখন কোর প্রবলেমটা স্পেসিফাই করে ফেলতে পারি, তখন কিন্তু অলরেডি আমি বুঝতে পারতেছি কি কি প্রবলেম হইতে পারে, এখানে সলভ করার মতো একটা মাথায় একটা সলিউশন ঘুরতেছে। বাট যখনই আপনি জাস্ট সিমটমস বেস প্রবলেম ফাইন্ড আউট করেন, তখন দেখবেন যে আপনি বুঝতে পারতেছেন না অ্যাকচুয়ালি কি সলিউশন বা অ্যাকশন নিলে ঠিক হবে। সো কোর প্রবলেম এই জায়গাটা, এন্ড কেস স্টাডির ক্ষেত্রে ডিজাইন পার্সপেক্টিভ,
কোর বোঝার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি কি প্রবলেমটা বুঝছেন কিনা। তো এরপরে হলো টার্গেট ইউজার, যে আপনি কার জন্য করতেছেন। আচ্ছা, এদিকে একটা একটা সার্ভে টাইপের কোশ্চেন করি আমি, হ্যাঁ, টার্গেট ইউজার নিয়ে। ট্রাক লাগবে অ্যাড দেখেন আপনারা কেউ, মানে আপনার অ্যাপে, ফেসবুকে, ইউটিউবে বা যে কোনো আপনারা ব্রাউজ করতেছেন, ট্রাক লাগবে অ্যাড দেখেন? আমার সামনে তো ভাই এখন আসেনি। আচ্ছা, মানে ডিপেন্ড করে যখন আমরা কোনো মুভ করার প্ল্যান করি বা ইন দ্যাট কেস তখন টাকা লাগে, আদার দ্যান দ্যাট অলওয়েজ দেখেন টাকা। এখানে সবাই নো নো বলছে। হ্যাঁ, আমি কিন্তু এটাই এক্সপেক্ট করি যে আপনারা দেখবেন না। আপনারা যদি দেখতেন আমার একটা লস হইত। কারণ কি আমি বলি, ট্রাক লাগবে আমার মেইন কোর বিজনেস হলো আমাদের ব্যবসাকে, যারা যারা ব্যবসা করে, ছোট ব্যবসা, বড় ব্যবসা, ইউনিলিভার থেকে নিয়ে একদম ছোট দোকানদার পর্যন্ত। বাট নর্মাল বাসায় বসে আছেন আপনি, আপনার তো ট্রাক লাগার কোনো মানেই থাকে না। সো আপনি যদি আমার এইখানে যদি, যেমন এখানে এখন 44, আমরা 44 জন মানুষ এখানে আছি, তো এই 44 জন মানুষ আমার ট্রাক লাগবে বিজনেসের জন্য ইম্পর্টেন্টই না। তো এদেরকে টার্গেট করা মানে আমি 44টা অ্যাড লস করতেছি, 44 টাকা লস করতেছি, $44 যেভাবে ডিফাইন করা যায় লস করতেছি। রাদার দেন আমি যদি ট্রাক লাগবে অ্যাডটা একটা ছোট দোকানদারের কাছে দিতে পারি, আচ্ছা ঠিক আছে, আপনি আপনি তো তার এনি টাইম ট্রাক পাবেন, পুরো বাংলাদেশে ট্রাক চলবে, ছোট ট্রাক, বড় ট্রাক, সিকিউরিটি আছে আমাদের, সবকিছু আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল আছে। এই জিনিসগুলো যদি আমি একটা দোকানদারকে দেখাই, ওইখানে দেখা যেতে গেলে যে আমি যদি ওকে 10টা অ্যাড দেখাই, 5টা কনভার্ট হওয়ার চান্স থাকে, বা আমি যদি একদম মিনিমাম ধরি 2টা কনভার্ট হওয়ার চান্স থাকে। এইখানে 44 জনকে আমি ট্র্যাক লাগবে অ্যাড দেখাই কোনো মানে থাকে না। রাদার দেন আপনারা লালা মুভের অ্যাড দেখছেন, লালা মুভের অ্যাড দেখছেন না? কোনো না কোনো ওয়েতে তো লালা মুভের অ্যাড দেখছেন। বলেন তো কে কে লালা মুভের অ্যাড দেখছেন? তো লালা মুভেরটাও দেখেন নাই? জি ভাই আমি দেখছি। দেখছেন? আচ্ছা, লালা মুভের অ্যাড দেখছেন। এখন লালা মুভের সাথে লালা মুভ কি করে, ভাস্ট মার্কেটিং করে। আর আমাদের যে মার্কেটিং স্ট্র্যাটেজিটা আছে ওইটা হলো আমরা টার্গেট বেসিসে করি। লালা মুভ কেন ভাস্ট দেখায়? লালা মুভের ওরা হলো যে মার্কেটের প্রবলেম নিয়ে কাজ কম করে, ওরা আপনাকেও একটা ইউজার কাউন্ট করে। ওরা ভাবে যে সারা বছরই মানুষ বাসা শিফট করবে বা করবে। বাট আমরা কিন্তু ওইভাবে চিন্তা করি না। আমরা কি করি, ডিসেম্বর স্পেসিফিক মান্থ বা এই মান্থ গুলো চেক করি। আচ্ছা তাকদির ভাই বলেন, ভাই বলেন, হাত তুলছেন যে। না ভাই, আগে একটা কোশ্চেন ছিল, ওটা আই গেস এতটা পেয়ে গেছে তো নতুন। হ্যাঁ হ্যাঁ। তো ওই যে লালা মুভের যে এইটা থাকে, ওরা বাস টার্গেট করে। ওরা কি হয়েছে, ওরা মার্কেটে আইসা এখন সবাইকে দেখাইতে চায়, বাট ওদের কস্ট পার মার্কেটিং দেখবেন, ইম্প্যাক্ট দেখবেন খুবই লো। হ্যাঁ, মার্কেটে আমাদের আমাদের মানে ট্রাক লাগবের ব্যবসা যদি 100% থাকে, ওইখানে লালা মুভের ব্যবসা 10%। বাট লালা মুভ দেখাচ্ছে সবাইকে, ওইখানে দেখেন 100 জনকে দেখাইলে 1 জন কনভার্ট হয়, আমাদের 100 জনকে দেখাইলে আমরা জানি এখানে 20 থেকে 25 জন কনভার্ট হয়। তো এটাই হলো, কোম্পানি টু কোম্পানি স্ট্র্যাটেজিও ডিফারেন্ট থাকে, টার্গেট মার্কেটও ডিফারেন্ট থাকে। ওরা কি বুঝে ভাস্ট মার্কেটিং করতেছে এটা ওরা ভালো বুঝতে পারবে। বাট ইন এ সেন্স যদি আমি ট্রাক মার্কেটের কথা বলি, আপনি বা সবাই অলওয়েজ ইউজার হয় না, যাদের শিফটিং লাগে ওরা শিফটিং কিন্তু নিজের সার্চ দিয়ে দেখে, শিফটিং কিন্তু মার্কেটিং করে আমার দেখাইতে হয় না। তো সাপোজ ধরেন আপনি বাসা চেঞ্জ করবেন, আপনি দেখবেন যে অটোই ট্রাক এই ফেসবুকে একবার সার্চ দিলেন। সো কল বাই মার্কেটিং একটা কথা আছে, যে যারা কল করে ফেসবুকে, আমি একটা একটা কিওয়ার্ড সার্চ দিছি যে আমি বাসা চেঞ্জ করব, শিফটিং করব, এরপরে ওর কাছে ওই অ্যাড গুলো আসতে থাকে দেখবেন। তো আমরা আবার ওই মার্কেটিং গুলোও করি। তো আমরা এখানে বড় একটা কস্ট রিডিউস করতেছি, যেটা মার্কেটে অন্যরা রিডিউসটা হয়তো বা ওইভাবে চিন্তা করতেছে না, আমরা জানি না। বাট আমরা এখান থেকে একটা ভালো কস্ট রিডিউস করতেছি। একটা কোম্পানি বড় স্কেলে চালাইতে মার্কেটিং কস্ট অনেক বেশি হয়। সো আমরা যত পারি এইভাবে চিন্তা করে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করি আমাদের টার্গেট মার্কেট কি, টার্গেট ইউজার কি, কাদের কাছে গেলে আমাদের ব্যবসা হবে, শুধু তাদেরকেই আমরা টার্গেট করি। ভাই এই ক্ষেত্রে কেউ কিছু বলবেন টার্গেট মার্কেট নিয়ে বা ইউজার নিয়ে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, আমি জাস্ট নর্মালি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আপনি মার্কেটিং এর যে ব্যাপারটা বললেন, তাহলে তো প্রোডাক্ট ম্যানেজারদের মানে খুব ভালোভাবে মার্কেটিং টিমের সাথে অ্যালাইন থাকতে হয়। প্রোডাক্ট ম্যানেজারদের অ্যালাইন থাকতে হয় সবার সাথে।
এখন সাপোজ আমি এদিকে কয়েকটা এক্সাম্পল দিই, প্রোডাক্ট ম্যানেজাররা কত টাইপসের প্রবলেম সলভ করে। এখন সাপোজ ধরেন যে আপনি একটা B2B প্রোডাক্টের ফিনান্সিয়াল কোনো একটা প্রবলেম সলভ করতেছেন, যেমন মনে করেন যে আপনার অ্যাকাউন্টস টিম সারাদিন একটা ইনপুট দেয়, আপনি ওটা অটোমেশন করে দিচ্ছেন। সো ওদের আর ইনপুট দেওয়া লাগে না, আপনার অ্যাপ থেকে যত ট্রানজেকশন হয় এগুলো অটো হয়ে যায়। এক্ষেত্রে কি আমার মার্কেটিং দরকার আছে? কোনো দরকার নেই। এখন আবার দেখেন কখন গেলে আমার মার্কেটিং দরকার। যেমন বিকাশ গতকালকে NPSB লঞ্চ করছে, তো এটা তো এন্ড ইউজারদের জানতে হবে, হ্যাঁ, যে বিকাশ NPSB লঞ্চ করছে, সো দ্যাট কাস্টমাররা ওটা অ্যাডপ্ট করতে পারবে। তখন আমার মার্কেটিং এর সাথে বুঝতে হবে, আচ্ছা ঠিক আছে কিভাবে কি করতে হয়। আপনি প্রোডাক্টের এইগুলো ওর সাথে শেয়ার করবেন, ও আপনার সাথে ওর মার্কেটিং যে SEO করবে বা যেটাই করবে, যে স্ট্র্যাটেজিতে করতে চায় স্ট্র্যাটেজিটা শেয়ার করবে। আপনি এখানে ইনপুট দিবেন যে ভাই এই লাইনটা না দিয়ে এই লাইনে দিলেন, বা এইভাবে না দিয়ে এইভাবে দিলে ভালো হয়, বা আমার প্রোডাক্টের তো বেশি ইউজার এই প্ল্যাটফর্মে, আপনি ওর সাথে এঙ্গেজ হয়ে কাজ করবেন। তো মার্কেটিং এর সাথে বসা কাজ করা লাগে। প্রোডাক্ট টু প্রোডাক্ট, ফিচার টু ফিচার ডিফারেন্ট হয়। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি। সো এরকমই আর কি, যখনই আপনি মানে এই জন্যই কিন্তু আমাদের এই যে 9টা স্টেপ করছি, বিকজ একটা প্রোডাক্ট ম্যানেজারের সবকিছু চিন্তা করতে হয়। অনেকে ভাবে জাস্ট ওই যে অ্যাজাইল এগুলো নিয়ে পড়ে থাকে এন্ড প্রবলেমের ধারের কাছেও যায় না। ওইটা অ্যাকচুয়ালি আপনি প্রবলেম সলভ করতেছেন না, বা আপনার AI নিয়ে বসে আছেন, আপনি প্রবলেম সলভ করতেছেন না। প্রোডাক্ট হলো যেটা দিয়ে আপনি ইউজারের বেনিফিট হচ্ছে, ওর কোম্পানি ইনকাম করতেছে, টাকা পয়সা আসতেছে, সলিউশন হয়েছে, একটা প্রবলেম সলভ হয়েছে, একটা ইউজার আহা ফিল করছে, এগুলাই হলো প্রোডাক্ট। তো এটা আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। আচ্ছা, সো নেক্সট স্লাইডে যাই। সো অ্যানালাইজ পেইন পয়েন্ট এন্ড রুট কজ। সো পেইন পয়েন্ট অ্যানালাইসিস এর ক্ষেত্রে আপনি দেখেন এইখানে আহ, আচ্ছা, পেইন পয়েন্ট অ্যানালাইসিস ক্ষেত্রে আমি যে প্র্যাকটিক্যাল এক্সাম্পলের এটা দিছে স্লাইডে, ইউজার ক্যান ফাইন্ড দ্য চেক আউট বাটন। সো ইউজার চেক আউট বাটনটা পাচ্ছে না, এখন চেক আউট বাটনটা কোথায়? সো যখনই আপনি রুট কজ অ্যানালাইসিস করবেন তখন কিন্তু এই জিনিসটা থাকতে হবে আপনার মধ্যে, ওয়াই, হ্যাঁ, যে কেন হচ্ছে না, হাউ টু সলভ ইট, ওয়াই ইট ইজ। সো এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে। যে 5 why টেকনিক্স একটা থাকে, কমন একটা ফ্রেমওয়ার্ক আছে, আপনারা এগুলো অনলাইনে সার্চ করলে আরো বেশি দেখতে পারবেন। যে বিহাইন্ড দ্য ফিকশন আপনি যখন ওয়াই করতে থাকবেন তখন দেখবেন যে প্রবলেম ফাইন্ড আউট হয়ে যাবে। যেমন এখানে যদি পেইন পয়েন্টটা দেখেন যে ইউজার কি পাচ্ছে না, চেক আউট বাটনটা পাচ্ছে না। সো ওয়াই দ্য বাটন ইজ প্লেস at the very bottom of the long page. So long page এর ক্ষেত্রে কি হয়, আপনি অ্যাপের ক্ষেত্রে দেখবেন লং পেজের ক্ষেত্রে যখন আপনি স্ক্রল করে নিচে যাবেন তখন দিয়ে দেখবেন যে চেক আউট বাটনটা পাচ্ছেন, আপনি কিন্তু আগে পাচ্ছেন না। আবার ওয়াইতে দেখবেন যে the page includes too many unnecessary product details. So আপনার সাপোজ ধরেন যে একটা প্রোডাক্ট ডিটেলস অ্যাড করতেছেন, এখন ডিটেলস এত বেশি অ্যাড করে ফেলছেন যে কাস্টমার চেক আউট বাটনে খুঁজে পাচ্ছেন। সো এইগুলা যখন আপনি আরো ওয়াইতে যাবেন দেখবেন একটা পেজের মধ্যে আরো অনেকগুলো প্রবলেম ফাইন্ড আউট করতে পারবেন। সো এইভাবে প্রবলেম গুলো ফাইন্ড আউট করে পেইন পয়েন্টটা বুঝে কাস্টমারের, এন্ড দেন আপনি একটা ডিসিশনে আসতে পারেন, আচ্ছা ঠিক আছে আমি ডিটেলস যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো রাখি, লং পেজ না করে কিভাবে শর্ট পেজে প্রবলেমটা সলভ করতে পারি যাতে ইউজার চেক আউট বাটনটা পায়। এখন দেখেন ভাই, আপনি প্রোডাক্টের ডিটেলস অনেক বেশি দিলেন, বাট কাস্টমার কিনবে কিভাবে, যেটা দিয়ে আপনার কাছে টাকা আসবে, আপনি ওই বাটনই ঠিক মতো ক্লিয়ার করলেন না, তাহলে তার গেমটা হইলো না ভাই। কাস্টমারের প্রবলেম সলভ করতে করতে আমরা অনেক সময় বিজনেস থেকে অনেক দূরে চলে যাই, আচ্ছা একটু অনেক বেশি ডিটেলস, বাট অ্যাকচুয়ালি কাস্টমারকে এত বেশি ডিটেলস লাগে? সাপোজ ধরেন যে আপনি একটা বাইক কিনতে যাবেন, একটা অনলাইনে ইনফরমেশন দেখবেন, ইঞ্জিন কোন দেশের থেকে বানাইছে, ইঞ্জিনের কি টেকসই কত, ইউজার রিভিউ কি, এন্ড কি বাইকের প্লাস্টিকটা কি মেটালের নাই, এগুলো দরকার আছে? দরকার নেই। রাদার দেন আচ্ছা টপ স্পিড কত, মাইলেজ কত দিবে, এন্ড ইএমআই সুবিধা আছে, হ্যাঁ 6 মান্থের ইএমআই আছে, 36 মান্থের ইএমআই আছে, এইগুলো দিয়ে আপনি শর্টলি চেক আউট পয়েন্ট রাখতে পারেন, সো দ্যাট আপনি ওই যে প্রবলেমটা ইউজারের আর বেশি ঘুরতে হবে না আপনার পেজে এসে। দেন আসি প্রায়োরিটাইজেশন অনেক বড় একটা ব্যাপার, মানুষ এটা নিয়ে মানে অনেক বেশি দেখা যায় যে এটা নিয়ে আমি অনেকগুলো কোম্পানিতে দেখছি, প্লাস ওই যে পোলাপান যখন প্রবলেম সলভ করে প্রায়োরিটাইজেশন গুলো দেয়, একটা গেমে কি দিয়ে দেয় যে আচ্ছা ঠিক আছে এআই থেকে দিছে, এআই দেখা যায় যে
অনেক সময় অনেক কিছু ভুল করে ফেলে। এআই ইউজ করবেন ভাই, বাট ওইটারে রিফাইন করবেন, ওইটারে আরেকবার এআই তে দিবেন, এআই রে দিয়ে এআই এর জিনিস বারবার 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 দিয়ে ওটা রিফাইন করে পারফেক্ট যে আউটকামটা আসবে ওইটা আপনারা ইউজ করেন। তো অনেকে দেখা যায় যে একবার ইউজ করে ও এআই এর মতো একটা বানায় দেয়, ওইটারই কপি পেস্ট করে বসায় দেয়, তখন যে প্রায়োরিটাইজেশনটা ভুল হয়ে যায়। তো প্রায়োরিটাইজেশনে একটু দেখবেন যে আপনি নিজেও একটা চেক পয়েন্ট দেখতে পারেন যে এখন কোনটা বেশি ইম্পর্টেন্ট ভাই। সোজা সবটা কথা, এদিকে একটা জিনিস দেখেন, ফিক্সিং পেমেন্ট বাগ কাস্টমার পে করতে পারতেছে না, এটা অবভিয়াসলি হাই প্রায়োরিটি হবে। চেঞ্জিং অ্যাপ ফন্ট বা অ্যাপের কোন একটা ডিজাইন চেঞ্জ করা বেশি ইম্পর্টেন্ট নাকি ফাংশনাল প্রবলেম সলভ করা বেশি ইম্পর্টেন্ট? ফাংশনাল প্রবলেম বলতে ইউজার জার্নি, ইউজার পারচেজ করা, ইউজার পোস্ট দেওয়া, ইউজার কেনা, ইউজার পেমেন্ট করা, ইউজার ব্যাংকের কার্ড অ্যাড করতে পারা, ইউজার প্রোফাইল ঠিকঠাক থাকা। তো এই জিনিসগুলোতে যখন প্রবলেম হবে ওইগুলো হাই প্রায়োরিটিতে থাকা দরকার, রাদার দেন আপনার ওই অ্যাপের ফন্ট, অ্যাপের ডিজাইন এগুলা একটু ঠিক আছে, এগুলো ইম্প্যাক্ট ফেলে, বাট যখন আপনার প্রায়োরিটাইজেশনে আসবে অবভিয়াসলি ফাংশনাল প্রবলেম গুলো আগে আসবে রাদার দেন যেগুলা গুড টু হ্যাভ ফিচার। এন্ড প্রবলেম সলিউশন, স্টেপ 7 এ যদি দেখি আমরা প্রবলেম সলিউশন। সো আপনি একটা জিনিস দেখেন, প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল এখানে একটা দিয়েছি যে সিম্পলিফাই দ্য ফর্ম, রিমুভ দ্য নন এসেনশিয়াল ফিল্ড টু রিডিউস ফ্রিকশন। সো একটা ইউজার জার্নির ক্ষেত্রে আমি ওর নাম, ঠিকানা সবকিছু দিতে দিলাম, ওর ছবি দিল, ডিটেলস দিল। এখন আননেসেসারি অনেক জিনিসও থাকে একটা, যখন আমরা কোনো ফর্ম ফিল আপ করতে দিই, এজ কত, কত সালে বার্থ ইয়ার, হ্যাঁ এই যে জিনিসগুলো আছে এখনকার ইউজাররা এই জিনিসগুলো পছন্দ করে না। রাদার দেন আপনি একটা ইজি টু স্টেপ ওয়ান স্টেপ লগ ইন সিস্টেম দিতে পারেন, গুগল ক্লিক, ফেসবুক ক্লিক এগুলো দিতে পারেন। বা ওকে যদি আপনি ফর্ম ফিল আপই করাইতে চান, যে ফর্ম ফিল আপ করলে আপনি 10 পয়েন্ট পাবেন, তখন দেখবেন ইউজার আবার ওইটা ফিল আপ করার জন্য বসে আছে। অ্যান্ড আইডিয়েশন স্ট্র্যাটেজিতে যে প্রপোজ সলিউশনটা করতেছেন ওইখানে কয়েকটা জিনিস অবশ্যই বুঝতে হবে আপনার। আপনি যে সলিউশনটা দিচ্ছেন ওটার এফোর্ট কেমন লাগবে। সাপোজ ধরেন যে আপনি অ্যাপে নতুন একটা জার্নি ক্রিয়েট করবেন, আপনি রেটিং সিস্টেম নিয়ে আসবেন অ্যাপ ইমপ্রুভমেন্টের জন্য, যে ইউজার যাতে আপনার অ্যাপে এখন রেটিং সিস্টেম নাই, রেটিং সিস্টেম নিয়ে আসবেন। সো এটার এফোর্ট কেমন লাগবে, এটা কি লো এফোর্ট, মিডিয়াম ইম্প্যাক্ট, গ্রেট ফর ইমিডিয়েট মোমেন্টাম। আচ্ছা ঠিক আছে, লো এফোর্ট দিয়ে একটা মিডিয়াম ইম্প্যাক্ট নিয়ে আসতে পারতেছি আমি রেটিং দিয়ে, অ্যান্ড ইমিডিয়েট একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারতেছি। আরেকটা হলো বিগ বেটস বলি আমরা স্ট্র্যাটেজির ক্ষেত্রে, হাই এফোর্ট, হাই ইম্প্যাক্ট, অ্যান্ড দোজ আর দ্য গেম চেঞ্জার ফর দ্য প্রোডাক্ট। যেমন সাপোজ ধরেন যে আপনি একটা এআই কলিং সলিউশন নিয়ে আসছেন কাস্টমার কেয়ার, তো ও এআই এর মতো কথাবার্তা বলে, এটার ইন্টিগ্রেশন প্রসেস হয়তো আপনার টেকের একটু সময় লাগবে, স্ট্র্যাটেজির ব্যাপার থাকে, রিসার্চের ব্যাপার থাকে, কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কথাবার্তা বলবে, এই পুরো সিস্টেমটা ডেভেলপ করতে সময় লাগবে। বাট বিগ গেমের যে আচ্ছা ঠিক আছে এটা বানাইতে যদি 3 মাস সময়ও লাগে, 3 মাস পরে আমার প্রোডাক্ট একটা গেম চেঞ্জার হিসেবে আসবে মার্কেটে, যেটা বাংলাদেশে এখন অন্য প্রোডাক্ট দিতে পারতেছে না। রাদার দেন আবার কুইক উইন্সও দিয়ে দিতে পারেন, যে কাস্টমার আপনাকে ফিডব্যাক দিবে, আপনি ফিডব্যাক অনুযায়ী কাজ করতে পারেন, ফিডব্যাক দেখা যায় যে ডেভেলপ করতে অত সময় লাগবে না। সো আপনি প্রপোজ সলিউশনটা কিভাবে ডিফাইন করতেছেন, এন্ড আপনি Q1 Q2 Q3 Q4 কিভাবে ডিফাইন করতেছেন, এই জিনিসগুলো ম্যাটার করে। সো আমি আরেকটা স্লাইড ওপেন করব একটু এটা শেষ হলে, সো দ্যাট ওইটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কিভাবে মানে প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে হয়, একটা স্লাইড কিভাবে হয়, একটা প্রেজেন্টেশন স্লাইড কিভাবে হয়, বা কিভাবে প্রেজেন্ট করতে হয়। সো সাকসেস ম্যাট্রিক্স অলওয়েজ আমার ফেভারিট একটা টপিকস থাকে। হ্যাঁ, যখনই আপনি সাকসেস ম্যাট্রিক্স এর কথা চিন্তা করবেন, আমি জানি না আপনারা ওইভাবেই করেন নাকি, নর্থ স্টার ম্যাট্রিক্স যারা যারা কোম্পানিতে এখনো এই জিনিসটা নিয়ে কাজ করেন না, এটা নিয়ে কাজ করার দরকার। হ্যাঁ, বিকজ আপনি যদি ওয়ার্ল্ডের টপ 10টা কোম্পানি দেখেন, 10টা কোম্পানির নর্থ স্টার ম্যাট্রিক্স আছে, ওরা কিউ টু কিউ, ইয়ার টু ইয়ার নর্থ স্টার ম্যাট্রিক্স চেঞ্জ করে, এটার উপর কাজ করে, সো দ্যাট কি থাকে, ফোকাস থাকে। সাপোজ ধরেন যে আপনি আপনার কোম্পানিতে Q1 এ Q1 এ শুধুমাত্র এঙ্গেজমেন্টে ফোকাস থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি যত বেশি ইউজার এঙ্গেজ করতে পারি, যত বেশি ইউজার অনবোর্ড করতে পারি, এঙ্গেজ করতে পারি, বাট তখন কিন্তু আপনার রেভিনিউ মডেলের টার্গেট নাই। আচ্ছা ঠিক আছে, Q1 এ আমি এঙ্গেজমেন্ট বাড়াবো, 10 লাখ ইউজার নিয়ে আসবো, Q2 তে আমি রেভিনিউ ফোকাস হবো। আচ্ছা ঠিক আছে, আমি চাই যে যারা অনবোর্ড হয়েছে এদের মধ্যে যাতে 10% বা 20% কনভার্ট হয়, যারা রেগুলার কেনাকাটা করে, আমার ওদের থেকে একটা ইনকাম আসে। Q4 এ যে আমি ওদেরকে আমার বিজনেস পার্টনার বানানোর বা বিভিন্ন রকম সলিউশন প্রপোজ করব।
রাদার দেন এখন অ্যাপে যে সলিউশন আছে ওটা। Q4 এ যে আমি মার্কেটিং পারপোসে কিছু জিনিস ইউজ করব, ব্রডলি মার্কেটিং করবো পুরো বাংলাদেশ। সো এরকম ভাবে নর্থ ইস্টার ম্যাট্রিক্স কিন্তু চেঞ্জ হতে থাকে, বুঝছেন? তো নর্থ ইস্টার ম্যাট্রিক্স নিয়ে যদি কেউ কাজ করেন ভালো, আর যদি না করেন করবেন। প্লাস অল্টারনেটিভ আরেকটা আছে, ওইটা আরেক ক্ষেত্রে ইউজ হয়, কাউন্টার ম্যাট্রিক, যেমন গার্ডেল আছে, এরকম আরো কিছু ম্যাট্রিক্স আছে আপনারা ইউজ করতে। হ্যাঁ জাহিদ ভাই বলেন। ভাই নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স নিয়ে আমার কিছু ভাই কোয়েরি ছিল। মানে আমি যখন বেসিক্যালি হচ্ছে এটা সিলেক্ট করি, তা আমার সাকসেস রেশিও কি আমি 2টা বা 3টা সেকশন নিয়ে দেখবো কিনা? ধরেন ফেসবুক, ইউটিউব যদি বলি, তাদের নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাক্সিমাম একটা ইউজার কতক্ষণ মানে তাদের অ্যাপের ভিডিও দেখছে। সো এঙ্গেজ। তারা তারা যে মাত্রাটা বিশ্লেষণ করে, এটা কি মানে একটা হইতে পারে, 2টা হইতে পারে, না 3টা হইতে পারে? 3টা মিলে কি একটা হইতে পারে কিনা? না আমি বুঝতে পারছি কিনা ভাই? বুঝতে পারছি, আলটিমেটলি আপনার কথা বুঝতে পারছি। ভাই নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স হলো এই মোমেন্টে, এই কিউতে আমি কোন একটা স্পেসিফিক জায়গায় ফোকাস দিই। আমি যদি এঙ্গেজমেন্টে ফোকাস দিই, আমার নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স এঙ্গেজমেন্ট থাকবে। আমি যদি রেভিনিউতে ফোকাস দিই, আমার নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স রেভিনিউতে থাকবে। সো ওই একটা জিনিসেই ফোকাস দিতে হয়, বুঝছেন? নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স মানে আপনি একটা জায়গায় ফোকাস দিবেন, বুঝতে ওকে। পারছি? তারপর কি এটা চেঞ্জ হবে? মানে আমার সাকসেস ম্যাট্রিক্সটা কি এটাই থাকবে কিনা? মানে এটা কি স্টেক থাকে নাকি হচ্ছে ডাইনামিকলি চেঞ্জ হয়? ডাইনামিক্যালি আপনার কোম্পানির ডিসিশন ওয়াইজ বা কোম্পানির বেনিফিট ওয়াইজ, রেভিনিউ ওয়াইজ আপনার যদি মডেল চেঞ্জ হয়, যেমন সাপোজ ধরেন যে আপনার কোম্পানি এখন শুধু এঙ্গেজমেন্টের চিন্তা করতেছে, যে আমার যত যাই হোক আমার এঙ্গেজমেন্ট সবার আগে। সো আপনার নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্সটা এঙ্গেজমেন্টে থাকবে। যদি আপনার কোম্পানি সামনে যে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি এখন এঙ্গেজমেন্টে চিন্তা করতেছি না, এঙ্গেজমেন্ট কম হোক, বাট ইউজারকে মাস্ট অ্যাড দেখতে হবে। তো সবারকে অ্যাড দেখানো ইম্পর্টেন্ট। অ্যাড দেখার পর এঙ্গেজমেন্ট কমে গেলেও কোনো কিছু আসা যায় না। সো ইউজার ম্যাট্রিক্স কিন্তু একটাই, নট স্টেট ম্যাট্রিক্স, তো একটাই হবে। ভাই তাহলে আমি ভাই যদি আরেকটু মানে একটু ভাই সময় নিচ্ছি, এখন সরি। সো ধরেন ভাই আমি একটা অ্যাডটেক প্ল্যাটফর্ম চিন্তা করি। অ্যাডটেকের প্ল্যাটফর্মের মূল ভিত্তি হচ্ছে যে কয়জন সাকসেসফুলি জব পাইছে, এটার উপর তার পুরো বিজনেস মডেলটা দাঁড়ানো। এখন হুম। আমার নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স কি হবে? যে আমি সাকসেসফুলি কতজনকে ক্লাস করাইছি এটা হবে, নাকি আমি সাকসেসফুলি কতজনকে জব দিছি এটা হবে, বা আমার এখানে কতজন এনরোল করছে? আপনার দেখেন, আপনার যে প্ল্যাটফর্ম আছে, আপনার প্ল্যাটফর্মে কিন্তু নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স চেঞ্জ হওয়ার মতো। বিকজ আপনি যখন একটা নতুন ব্যবসা খুলবেন, তখন আপনার থাকবে হলো যে কতজন আপনার এখানে এনরোল হয়েছে, ঠিক আছে? বাট ফিউচারে যে আপনার এই থাকবে যে এখান থেকে কজন জব পাইছে, বুঝতে পারছেন ভাই? ওকে ভাই, কিন্তু ভাই নেটফ্লিক্স বা হচ্ছে ফেসবুক, ওরা তো মানে আমি যতগুলো আর্টিকেল পড়ছি সবসময় একটাই নর্থ ইস্টার্ন ম্যাট্রিক্স লেখা থাকে। একটাই একটাই। যেমন আপনি দেখেন যে আপনি চেঞ্জ করছেন, চেঞ্জ করার পর কিন্তু ওই একটাই আছে। যেমন নেটফ্লিক্স, যেমন আপনি আপনার কোম্পানিতে ধরেন, হ্যাঁ, আপনার কোম্পানিতে আপনি নর্থ স্টার ম্যাট্রিক্স ধরছেন এঙ্গেজমেন্ট, এই পুরো বছর আপনি এঙ্গেজমেন্টই থাকবে, বুঝছেন? এই বছর কিন্তু আপনার এঙ্গেজমেন্টই টার্গেট। আচ্ছা ঠিক আছে, আমার 10 লাখ মানুষের এত মিনিট করে আমি এঙ্গেজমেন্ট চাই আমার প্ল্যাটফর্মে, 20 মিনিট করে, 20 মিনিট আছে, এটা আমি অ্যাচিভ করছি। নেক্সট ইয়ারে যাইয়া আমি চাচ্ছি যে আমার নর্থ স্টার ম্যাট্রিক্স চেঞ্জ, এখন আমার কিন্তু এঙ্গেজমেন্ট নাই আর, এখন এঙ্গেজমেন্ট আমার ড্রপ করুক। আচ্ছা ঠিক আছে, আমার এঙ্গেজমেন্ট কমে যে এখন 5 মিনিট, অ্যাভারেজ 5 মিনিট, 3 মিনিট হয়ে যায়। বাট আমার নর্থ স্টার ম্যাট্রিক্স যেটা, যে আমি এখন নতুন যেটা চেঞ্জ করছি, আমার এখন জব পাওয়াই দিতে হবে। সো ইউজাররা যারা আপনার এখান থেকে ক্লাস করছে তারা যাতে জব পায়। সো যদি 100 জন ক্লাস করে এই বছরে, এর মধ্যে যদি 10 জন জব পায়, তো এটাই আপনার ম্যাট্রিক্স হিসেবে কাউন্ট হবে। বুঝতে পারছেন ওকে। ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আসলে আপনার ফোকাসটা, পুরো কোম্পানির ফোকাসটা সেম থাকে, যে আপনার নর্থ স্টার ম্যাট্রিক্স এর একটা বড় ভিশন থাকে কিন্তু ব্যাকএন্ডে, যে আচ্ছা ঠিক আছে আমরা কোম্পানি এই বছর এটাতে ফোকাস, এই বছর শুধু ইউজার অনবোর্ডে ফোকাস, নেক্সট ইয়ার হয়তো বা আমি অন্য কিছুতে ফোকাস থাকতে পারি। এন্ড ফেসবুক টেসবুক যেগুলো আপনারা অনলাইনে দেখেন, ওইগুলো অনেক আগের একটাই হয়ে আছে আর কি, বুঝছেন? এখন কিন্তু ফেসবুকের আপনার নর্থ স্টার ম্যাট্রিক চেঞ্জ হয়েছে, যেটা সামনে আসতেছে না, ওইগুলো হয়তো বা আরো 1-2 বছর পরে আসবে যখন শেয়ার হবে আর কি। তাইলে ভাই ওই এনএসএ মানে মানে এটার সময়সীমা কতটুকু হইতে পারে? যে আমি 1 মাসের টার্গেট নিব, নাকি হচ্ছে একটা কোয়ার্টার, 6 মাস, 3 মাস, মানে এটা কিভাবে? লং টার্গেট নেয়, 1 বছর, 2 বছর, এক ওকে। কিউ, মিনিমাম কিউ নেয় আর কি। আপনি ওই নিতে পারেন আপনার কোম্পানির ভ্যালোসিটি অনুযায়ী, বুঝতে পারছেন? কোম্পানি হ্যাঁ কিভাবে কি। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, সাইদ ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম।
হ্যাঁ, আমি একটা জিনিস একটু কনফিউজড হচ্ছি, কজ আমি বিভিন্ন জায়গায় যেখানে দেখেছি যেমন যে ভাইয়া জাহিদুল ভাইয়া মেবি একটু আগে বলছিল হচ্ছে ইউটিউবের এনএসএম এর কথা, তারপর হচ্ছে আপনার ফার্স্টের দিকে ফেসবুকের এনএসএম ছিল হচ্ছে নাম্বার অফ পিপল, কি জানো, নাম্বার অফ পিপল যাকে হচ্ছে আমি অ্যাড দিচ্ছি অথবা সেন্ড করতেছি, রাইট? সো এই পার্ট গুলো আমি দেখেছি বিভিন্ন কোম্পানিতে ওয়াজ লং টার্ম, লাইক হচ্ছে ওদের যতক্ষণ পর্যন্ত না দেখছে যে হচ্ছে আপনার এই ম্যাট্রিক্সটা মিনিংলেস হয়ে যাচ্ছে না, তখন তারা চেঞ্জ করছে। লাইক ফেসবুক ওদের বেশ কিছুদিন আগে চেঞ্জ করে আপনার নাম্বার অফ কমেন্টস পার পোস্ট এই টাইপের কিছু একটা নিয়ে এসেছিল, যতটুকু মনে পড়ে আমার। সো তাদের দেখা যাচ্ছে যে ম্যাট্রিক্স গুলো লং টার্ম এবং মানে আপনার 2 ইয়ার 3 ইয়ার মিনিমাম থাকে। সো আপনার একটা যেটা মেনশন করেছিলেন যে হচ্ছে কোয়ার্টার ওয়াইজ বিজনেসের অর্গানাইজেশনের হচ্ছে এনএসএম টা চেঞ্জ হয়, মানে হাউ ডাজ দ্যাট ওয়ার্ক? আমি একটু ইগার টু লার্ন দিস পার্ট। আচ্ছা, ভাইয়ার কোশ্চেনটা খুবই ভালো একটা কোশ্চেন করছেন। এইখানে জিনিসটা হলো কি, সাপোজ ধরেন যে কোম্পানি টু কোম্পানি এটা ডিফারেন্ট হয়। এটা ম্যাক্সিমাম, যেমন আমি জাহিদ ভাইকে এটাও বলছি যে লং টাইমই হওয়া দরকার, নর্মালি লং টাইমই করে মানুষ, 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার্সই থাকে। বাট কিছু কোম্পানি আছে যারা খুব ফাস্ট মুভ করা লাগে, যেমন আপনি বাংলাদেশের একটা স্টার্ট আপের কথা চিন্তা করেন। জাহিদ ভাইকে আমি যেটা বলছি, বাংলাদেশের একটা স্টার্ট আপের কথা চিন্তা করেন। বাংলাদেশের স্টার্ট আপের ডাইনামিক্স কিন্তু খুব ফার্স্ট চেঞ্জ হয়, যেমন ইলেকশনের আগে একটা, ইলেকশনের পরে একটা। এখন সাপোজ ধরেন যে আমি কিছু কোম্পানিকে চিনি যারা আর কি 2023-এ স্টার্ট হয়েছে। সো ওদের প্রথম 6 মাসের একটা নর্থ স্টার ম্যাট্রিক্স ছিল, হ্যাঁ, যে আমরা মান্থলি অ্যাক্টিভ ইউজার, হ্যাঁ, জাস্ট মান্থলি অ্যাক্টিভ ইউজার লাগবে, আমার আর কিছু লাগবে না, মান্থলি অ্যাক্টিভ ইউজার হওয়া দরকার। ঠিক আছে, মান্থলি অ্যাক্টিভ ইউজার হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া থাকে ওইগুলো। বাট 6 মাস পরেই দেখতেছে যে ওরা এটা দিয়ে ইনভেস্টমেন্ট পাচ্ছে না। ইনভেস্টরের দাবি কি, আমাকে রেভিনিউ মডেলে যেতে হবে। সো 6 মান্থ পরে যে ওরা যে জিনিসটা চেঞ্জ করে, ওরা আচ্ছা আমার মান্থলি অ্যাক্টিভ ইউজার যাই হোক, আমার এখন ইউজার টু ইউজার আমার রেভিনিউ মডেলে যাইতে হবে, ইউজার লাগবে। সো রেভিনিউ মডেলে যাওয়ার জন্য যে ম্যাট্রিক্স লাগে ওইভাবে চেঞ্জ করে ফেলছে। তো যেগুলো স্টার্ট আপ এন্ড যেগুলো অলরেডি এস্টাবলিশ কোম্পানি, এখানে নর্থস্টার ম্যাট্রিক্স এর টাইম লাইনটা হলো এরকম। বড় কোম্পানিগুলো বড় বড় লং টার্ম প্ল্যান করে, ওরা এক্সপেরিমেন্ট করে দেখতে পছন্দ করে বেশি। মানে লং টার্মে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আচ্ছা অ্যাকচুয়ালি কি হইতেছে। আর শর্ট টার্মে কি হয়েছে, আমার আমার ব্যবসার ক্ষেত্রে আমার অনেক কিছু ডিসিশন নিতে হয়, বুঝছেন? সো এইভাবে হলো ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকে টাইম লাইনটা। থ্যাংক ইউ, মানে গট ইট। বুঝতে পারছেন ভাই? জাহিদ ভাই, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আমি আসলে ওই যে আমি যে কোম্পানিতে জব করতাম, মানে ওইখানে হচ্ছে এই এনএসএম নিয়ে খুব প্যারা খাইছি ভাই, সত্যি কথা। মানে 6 মাস পর পরই চেঞ্জ করা লাগতেছিল, কোন সাকসেস মেট্রিক্স নিয়ে কাজ করব, কোনটার সাথে এনএসএম কানেক্ট করব, পুরাই আমরাই গেছি। ভাই স্টার্ট আপ মডেল এরকমই হয়। আপনি সাপোজ ধরেন যে যে কোনো কোম্পানি ধরে প্রথম 4-5 বছর বা 3 বছর, মানে ফার্স্ট 3 ইয়ার্স খুবই ক্রুশাল থাকে, এনএসএম টা চেঞ্জ হয় স্বাভাবিক। এনএসএম 2 মাসেরও হয়, আপনি দেখবেন যে অনলাইনে সার্চে দেখবেন অনেক কোম্পানি আছে 2 মাসেরও এনএসএম করে। সো এগুলো হয় আসলে। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই বলেন আরমান ভাই। আমি এনএসএম নিয়ে জাস্ট একটু কনফিউশনটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম। সো হ্যাঁ, মোস্টলি হচ্ছে লং টার্ম এবং শর্ট টার্মের ব্যাপারটা হচ্ছে স্টার্টআপের স্টেজের উপর ডিপেন্ড করে। সো ফর এক্সাম্পল, একটা স্টার্টআপ প্রি সিড স্টেজে আছে, সিড স্টেজে আছে, তখন ওর নর্থ স্টার ম্যাট্রিক্স খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, কোয়ার্টারলি, 6 মান্থ, 1 ইয়ার চেঞ্জ হয়, কারণ তখন হচ্ছে ইনভেস্টরদের অনেক ম্যাট্রিক্স থাকে, ওগুলো অ্যাচিভ করতে হয় এবং ওটার সাথে অ্যালাইন করে ব্রেকডাউন করে অনেকগুলো সাকসেস ম্যাট্রিক্স ফোকাস করতে হয়। বাট যখন স্টার্টআপ গুলো গ্রোথ ফেজে চলে যায়, তখন হচ্ছে এটা 2 বছর 3 বছরের এনএসএম হয়ে যায়। তখন ফুল কোম্পানির প্রত্যেকটা টিমেরই একটা ফিক্সড নর্থ স্টার ম্যাট্রিক্সে হচ্ছে ফোকাস থাকে আর কি। সো তখন হচ্ছে ওই নর্থ স্টার ম্যাট্রিক্স কে অ্যালাইন করে বাকি অন্যান্য টিম যেগুলো থাকে, অন্যান্য স্টেক হোল্ডার্সরা, তারা তাদের মতো করে সাকসেস ম্যাট্রিক্স গুলো সাজায় এবং নর্থ স্টার ম্যাট্রিক্স কে ব্রেকডাউন করে তাদের টিম ওয়াইজ ম্যাট্রিক গুলো সেট করে। সো এখানে হচ্ছে বেসিক্যালি শর্ট টার্ম হচ্ছে বেসিক্যালি স্টার্টআপের আর্লি স্টেজ স্টার্টআপ বা প্রিসিড স্টেজ স্টার্টআপ বা সিড স্টেজে যারা আছে তাদের হচ্ছে শর্ট টার্মে চেঞ্জ হয়, আর যারা হচ্ছে গ্রোথ স্টেজে বা একেবারে প্রফিটেবল স্টেজে চলে যায় তাদের জন্য হচ্ছে এটা লং টার্মে সেট হয় আর কি।
অ্যাজ পার মাই নলেজ। হ্যাঁ ভাই, ঠিক বলছেন, পুরো এরকমই হয়। হ্যাঁ, এদিকে আরেকটা লাইন, আমি কিছু কিছু ফাউন্ডারের উপরও থাকে, যেমন আপনারা ওই যে ওটা অত বেশি দেখে না মানুষ, টুইটারকে মানুষ অত বেশি ফোকাসে থাকে না, মানে আমরা ইন জেনারেল সাউথ এশিয়াতে টুইটার একটু কম ফোকাসে থাকি। টুইটারে কিন্তু এলন মাস্ক কয়েকদিন পর পর নর্থ স্টার ম্যাট্রিক্স চেঞ্জ করে। তো খুব মজা লাগে, আপনি যখন একটু সার্চ টার্চ দিয়ে খুঁজে দেখবেন টুইটারের বা ওই যে এক্স যেটা এখন, মানে খুব ইজিলি ওরা ডিসিশন ইস্পার থেকে উস্পার নিয়ে নেয়, বুঝছেন? তো কিছু মানুষ থাকে যে ফাউন্ডারের মাইন্ডসেট থেকে অনেক কিছু আসে, ওনারা এইভাবে চিন্তা করে, ও হয়তো বা ওনাদের বিজনেস ডাইনামিক্স বুঝে টুঝে করে। তো ওইটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, এটাই আর কি। তো ঠিক আছে, আমরা ম্যাট্রিক্স থেকে নেক্সটে যাই। সো আপনি যাই করবেন একটা কিন্তু রিস্ক থাকে ভাই। সো রিস্ক থাকে, ট্রেড অফ থাকে, এগুলো থাকে। তো প্রোডাক্ট ম্যানেজার হিসাবে আপনি মনে করেন যে যেমন আপনি সেলসম্যান এসে বলতেছে যে ভাই ফটো ভেরিফিকেশন, এনআইডি ভেরিফিকেশন তো দরকার নাই, এটার জন্য আমার 10 লাখ ইউজার রেজিস্ট্রেশন করতে পারতেছে না। তখন শুনতে আপনার কাছে কত লাগবে না? আচ্ছা ঠিক আছে, মাত্র একটা এনআইডি কার্ড দিই না, কি হবে, নাম্বার দিয়ে তো লগ ইন করতেছি, আমি তো ধরতে পারবো, পরবর্তী যে এত কিছু করলে তো আমি পাবো। তো বাট কি হয়, পরবর্তীতে যে আর ওই কাজটা হয় না, যখন আপনার নামে কেস হয়ে যাবে, আপনার কোম্পানির নামে কেস হবে, বড় একটা বিপদে পড়ে যাবে ছোট ছোট জিনিস নিয়ে। সো প্রোডাক্ট ম্যানেজারের এখানে বড় একটা রোল প্লে থাকে, যে ওই যে জিনিসগুলো থাকে, সিকিউরিটির ব্যাপারগুলো থাকে বা প্রাইভেসির ব্যাপারগুলো থাকে, ওদের ওই নলেজে থাকতে হয়। আপনি ফিনটেক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি জানেন না যে ফেস ভেরিফিকেশনটা গভর্নমেন্ট থেকে মাস্ট বি করে দিছে, বা এনআইডি ভেরিফিকেশনটা গভর্নমেন্ট থেকে মাস্ট বি করে দিছে। আপনি ফিনটেকের প্রোডাক্ট বানায় ফেলছেন, রিলিজ করে দিয়েছেন, ইউজার ঢুকতেছে, ইউজার কি করছে, টাকা পাচার করে দিছে, যে বাংলাদেশ থেকে টাকা পাচার করে মনে করেন সুইজারল্যান্ড চলে গেছে, বিশাল ডলার পাচার হয়ে গেছে আপনার ফিনটেক প্রোডাক্ট। আপনি তো ভালোর জন্যই বানাইছেন, ব্যবসা করতে বানাইছেন, আপনার নামে কেস হলো, আপনি মারা খেয়ে গেছেন, কোম্পানি 2 দিনের মধ্যে শাটডাউন। সো এই যে ছোট ছোট জিনিসগুলো, এইগুলো আপনাকে বুঝে একটু ডিসিশন নিতে হবে। সো কনসিডারেশন রিস্ক এখানে কেসের মধ্যে এমন হইতে পারে, কেসের মধ্যে হয়তো বা আপনি এমন একটা প্রোডাক্ট পাইছেন যেখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট দেখা, যে আচ্ছা ঠিক আছে, প্রাইভেসি কি ঠিক আছে নাকি, সিকিউরিটি ব্যাপারগুলো আমি ঠিকঠাক মেজার করতেছি নাকি, যখন আপনি ইউজার জার্নিটা ডিফাইন করবেন বা করবেন তখন। তো এটাই। নেক্সট স্লাইডে যাই আমরা। তো বেসিক্যালি আমাদের ফ্রেমওয়ার্ক, এই যে 9 নাম্বার জিনিস, এটা তো 9 নাম্বার স্টেপ পার, এন্ড আমাদের ফ্রেমওয়ার্কের ব্যাপারগুলো এরকমই, যে 9 স্টেপ ফ্রেমওয়ার্ক আপনার ফাউন্ডেশন ক্লিয়ার করবে, সুন্দর করে রাখছে। এন্ড এখানে কি কেস গুলো আছে, কেস টু কেস আপনি ডিফারেন্ট টাইপ অফ স্টেপ গুলা অ্যাডপ্ট করবেন, ডিফারেন্ট টাইপ অফ ডিসিশন মেক গুলা করবেন, রুট কোজ অ্যানালাইসিস কোথায় বেশি করতে হবে, স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনি কোথায় কি করতে হবে, এই জিনিসগুলোকে আরেকটু করবেন। পাশাপাশি আমার সাইড থেকে একটা সাজেশন হবে, কিছু কমন আছে, অনলাইনে সার্চ দিলেই পাবেন এই কেস স্টাডি গুলা। এই কেস স্টাডি গুলা যদি আপনি সলভ করেন, আপনি দেখবেন যে আপনি পরবর্তীতে যে কোনো ইন্টারভিউতে যান, যে কোনো জায়গায় যান, ওইখানে আপনাকে চিন্তা করতে হেল্প করে, যে আচ্ছা ঠিক আছে, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে পারি, আমি ম্যাট্রিক্স গুলা কিভাবে ক্লিয়ার করব। সো এখানে নেটফ্লিক্স থেকে নিয়ে এয়ারবিএনবি, কোকা কোলা, সব টাইপস এর এখানে ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট দেওয়া আছে। সো এগুলো সবই প্রোডাক্ট। এখানে যদি আপনি যদি সফটওয়্যার কোম্পানিতে জব করে থাকেন, সো আপনার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ সফটওয়্যার কোম্পানিতে কোর সফটওয়্যার কোম্পানি, একটা হলো প্রোডাক্ট বেস কোম্পানি, একটা হলো সফটওয়্যার কোম্পানি। সফটওয়্যার কোম্পানিতে কি হয়, আপনারা তো ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট পান, ওইটার উপরই ডিসিশন নেন। সো দ্যাট দেখা যায় যে আপনি কাস্টমারের সাথে অত বেশি কানেক্ট করতে পারেন না। সো এখানে সবকটা প্রোডাক্ট বেস কোম্পানি, মানে আপনার ডাইরেক্ট এন্ড স্টেজ কাস্টমার ইউজ করে, সো দ্যাট তারা ওইখান থেকে ফিডব্যাক পায়। তো এই প্রোডাক্ট গুলো সলভ করলে ক্ষেত্রে আপনি ওই যে কাস্টমারের সাথে যে কানেকশনটা ডিস্ট্রাক্ট হইতেছে, ওই ডিস্ট্রাকশনটা এখান থেকে রিমুভ করতে পারবেন এই কেস স্টাডি গুলো সলভ করলে। আপনার জন্য চিন্তা করা, প্রোডাক্ট ম্যানেজার হিসাবে চিন্তা করা আরো বেশি ইজি হয়ে যাবে। সো আমি এখন একটা কাজ করি আপনাদের জন্য, আমার একটা কেস স্টাডি, মানে ইন্ডিয়ান একটা কম্পিটিশন এই করছিলাম, ওটা দেখাই, সো দ্যাট আপনারা স্লাইডটা কিভাবে বানাবেন বা এটা কি এই জিনিসগুলো বুঝতে পারবেন। হ্যাঁ বলেন আপু। জি ভাইয়া, সো আমাদের এন্ডে আমি বেসিক্যালি একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি। সো ওখানে বেসিক্যালি হয় কি, আমাদের অপারেশন টিমস থেকে হচ্ছে সব ধরনের, লাইক আমাকে অপস টিমই বলে যে আপু এই ফিচারটা লাগবে, আমাদের ওই ফিচারটা আফটার দ্যাট আমরা টেকদেরকে দিয়ে হচ্ছে ইমপ্লিমেন্ট করিয়ে নিই। সো ইন দ্যাট কেস অ্যাকচুয়ালি এই সিনিয়রটা কিভাবে দাঁড়াচ্ছে, লাইক এখানে অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আমার ক্যারিয়ার গ্রো বা অ্যাজ এ প্রোডাক্ট ম্যানেজারের কাজটা তাহলে কি দাঁড়াচ্ছে এই ক্ষেত্রে? দেখেন, আপনার অপারেশন টিম, মার্কেটিং টিম,
বিজনেস টিম, সেলস টিম, কাস্টমার এক্সপিরিয়েন্স টিম, টেক টিম, এন্ড সিইও, ম্যানেজমেন্ট, সিটিও, সবার কাছ থেকে কিন্তু আপনার কাছে রিকোয়ারমেন্ট আসবে। এখন আপনি কি সব করে রিকোয়ারমেন্ট দিবেন? সাপোজ ধরুন যে অপারেশন থেকে একটা রিকোয়ারমেন্ট দিল যে আপু দেখেন আমার ইউজার এই কারণে চলে যাচ্ছে, আপনি একটু দেখেন। এখন আপনার এইখানে হলো যে অ্যানালাইসিস, এখানে হলো কেস স্টাডির রোলটা প্লে করতে হয়। আচ্ছা ঠিক আছে, এই একটা স্পেসিফিক প্রবলেমের জন্য আমার ইউজারকে আমি অনবোর্ড করতে পারতেছি না। তো স্বাভাবিক, আচ্ছা ইউজার এটার জন্য অনবোর্ড হইতেছে না, তো আমাকে তাড়াতাড়ি এটা প্রবলেম সলভ করতে হবে। না, আপনি আগেই সলিউশনে জড়াবেন না, আপনি সবার আগে দেখবেন যে প্রবলেমটাকে আমি দেখি, আচ্ছা প্রবলেমটা কি, অ্যাকচুয়ালি কি প্রবলেম নাকি। তো ঠিক আছে, আপনি ওর সাথে আবার বসবেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া প্রবলেমটা কি, ঠিক আছে এই এক্স মোশনের কারণে আমরা দেখা যায় যে ইউজার নিয়ে আসতে পারতেছি না, ইউজারের ডিমান্ড যে এইটা থাকা যাবে না, এটা না থাকলে ওরা প্রোডাক্টটা ইউজ করতে পারবে। ঠিক আছে, আচ্ছা ইউজারটা কে, ওরকম এক্স কোম্পানি। আচ্ছা এক্স কোম্পানির এই প্রবলেমটা কেন হচ্ছে, কেন ওদের জন্য আমার এই এক্স সলিউশনটা কাজ করতেছে না, সো দ্যাট আপনি এখানে আরেকটু রুট কজ অ্যানালাইসিস করবেন যে আচ্ছা ঠিক আছে ওই কোম্পানির ডায়নামিক্স গুলো দেখি, ওই কোম্পানির ভিশন মিশন, ওই কোম্পানি কিভাবে কাজ করে, ব্যবসা কিভাবে চলে, দেন ওই কোম্পানির যে যদি পসিবল হয়, আমি জানি পসিবল হবে, যদি পসিবল হয় আরেকটু অ্যানালাইসিস করবেন যে ওই কোম্পানির ওই স্পেসিফিক মানুষের সাথে কথা বললেই আপনি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন। লাইক আমি একটা রিয়েল এক্সপিরিয়েন্স দিই আমার। সো আমাদের অ্যাপের ভিতরে ব্যানারের অপশন আছে। তো আমরা ভাবতেছি যে ব্যানার দিয়ে কিভাবে কিছু ব্যবসা বাণিজ্য করা যায়, টাকা পয়সা আসা যায় না। তো ব্যানারটা যখন আমরা থার্ড পার্টিকে দিচ্ছি, বিভিন্ন অনেকে এটার অ্যাকসেপ্ট করতেছে, ভালোভাবে নিতেছে, অনেকে বলতেছে যে আচ্ছা ব্যানারের মধ্যে আমার ডাইরেক্ট আমার মেসেঞ্জারে আসার ওয়ে লাগবে, যে এখান থেকে ক্লিক করলে যাতে আমার মেসেঞ্জারে চলে আসে। আচ্ছা ঠিক আছে, সো আমাকে আমার সেলসম্যান বলতেছে ভাই যদি মেসেঞ্জারে না যায় তাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। তখন আমি বললাম কেন, ওনার প্রবলেম কি? আমি তো জানি না ওনার প্রবলেম কি, বাট উনি আমাকে এটাই বলছে যে এটা লাগবে, ওনার মেসেঞ্জারে যেতে হবে। দেন আমি ওই যে সেলস পারসন, উনি যে কোম্পানির সাথে কথা বলছে, ওই কোম্পানির যে হেড অফ বিজনেস আছে ওনার সাথে কথা বলি যে ভাইয়া আপনার এটা কেন দরকার। উনি বলতেছিল যে যে ভাইয়া আমরা তো টাকা সেল করি, তো ইউজার যদি ডাইরেক্ট আমার সাথে কমিউনিকেশন করতে পারে রাদার দেন এক ক্লিকে জাস্ট অ্যাডের থেকে ডিসক্রিপশন দেখলো, আমার সাথে কমিউনিকেশন করতে, সো দ্যাট আমি ওরা বলতে পারবো যে আচ্ছা ঠিক আছে এই আচ্ছা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা ঠিক আছে আপনাদের কয়টা টাইপস এর টায়ার আছে সেল করে, বললো যে 7টা টাইপের আছে, 7টা সাইজের আর কি। আচ্ছা তাহলে আমাকে সাইজ গুলা দিন। উনি আমাকে সাইজ গুলা দিল। দেন আমি বললাম যে কয়টা ব্র্যান্ডের আছে, 3টা ব্র্যান্ডের আছে, ব্র্যান্ড সাইজ সব দিয়ে দিছে। দেন আমি ওটার একটা গুগল ফর্মে বানায় ওইখান থেকে ক্লিক করে করে দিছি। উনিও খুশি, যে সেলসম্যান ওনারও প্রবলেম নাই, আমাদের প্রোডাক্টও সেলস হয়েছে, সব হচ্ছে। তো এইভাবে হলো আপনার অ্যানালাইসিস করে করে জিনিসগুলো সলভ করতে হবে, রাদার দেন আমার অপারেশন একটা জিনিস নিয়ে আসে ওটার সাথে সাথে আমি টেকে ডেভেলপমেন্ট দিয়ে দিলাম। এগুলো থেকে এইভাবে আসলে মানে আপনার ক্রেডিটিবিলিটি থাকে না তখন, বুঝতে পারছি আমি। তো প্রোডাক্টের জি এইভাবে ভিতরে ঢুকে ঢুকে সলভ করতে হবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কেস স্টাডি নিয়ে? না হলে আমি একটা কেস স্টাডি দেখাই আপনাদেরকে। আচ্ছা লিংক এটা আচ্ছা, সবার আগে আমি ফ্রন্ট পেজ নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, আমি দেখছি যে যারা কেস স্টাডি বা এগুলো নিয়ে কাজ করে, এক তো ডাইরেক্ট ডকুমেন্ট একটা ডক বানায় দিয়ে দেয়। অ্যাকচুয়ালি ডক বানায় যারা দিচ্ছে, সাপোজ ধরেন যে আপনি কোথাও ইন্টারভিউ দিতেছেন, সেখানে ডক বানায় দিচ্ছে, অ্যান্ড আপনি কেস স্টাডি সলভ করছেন হলো যে স্লাইডে খুব সুন্দর করে ওভারঅল কোম্পানি জিনিসটা দেখে, আপনি নিজেই বলেন কাকে সবার আগে ডাক দিবে? 10টা সলভ সাবমিট হয়েছে, এর মধ্যে 8টা গেছে জাস্ট একটা ডকুমেন্টেশন দিয়ে দিছে অ্যাসেসমেন্টে, আর 2টা আসছে এইরকম স্লাইড বানায়, পিডিএফ বানায়, সুন্দর করে বুঝায়া একটু মানে, আপনি তো প্রোডাক্ট ম্যানেজার, আপনার তো একটা ইন্ট্রোডাকশন আছে, আপনার স্লাইড আপনার কথা বলবে, আপনার পরিচয় দিবে, আপনার কালার কি ইউজ করছেন, আপনি ফ্রন্ট পেজ কিভাবে ইউজ করছেন, আপনি দেন নেক্সট স্লাইড গুলা কিভাবে দিচ্ছেন, প্রবলেমটা কিভাবে আপনি চিন্তা করতেছেন, কোম্পানি সম্পর্কে কতটুকু জানেন, এই জিনিসগুলা কিন্তু ম্যাটার করে। সো এটা জাস্ট একটা স্যাম্পল হিসাবে আমি দেখাচ্ছি যে স্লাইডে যদি আপনারা এরকম ভাবে করেন, সো দ্যাট খুব ভালোভাবে করতে পারবেন।
মানে আপনারা দেখা যায় যে ইন্টারভিউ বোর্ডে 10 জনের মধ্যে একটু ডিফারেন্টলি আপনাকে ট্রিট করা হবে, আপনাকে সবার থেকে একটু আগায় রাখা হবে। তো এই জিনিসটা আমি শুধু নিজে ইউজ করি না, আমার সাথে যারা আছে, যারা আমার সাথে কথাবার্তা বলে, তারা জানে যে আমি একটু এইগুলা প্রেজেন্টেশনে একটু ম্যাটার করি, বিকজ এটা কিন্তু আপনার ইউএক্স এর পরিচয়, যে আপনি তার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তার কোম্পানির প্রোডাক্ট নিয়ে। আপনি নিজের ইউএক্স ক্লিয়ার করতে পারেন না, আপনি নিজের রিপ্রেজেন্টেশনই ভালো না, সো তার প্রোডাক্টে আপনি কত সুন্দর বানাবেন, কাস্টমারের কাছে কত ভালো প্রেজেন্ট করবেন। তো এখানে দেখবেন যে আমি লগো টগো আমি এটা কিন্তু প্রবলেমের জন্য দেখাই নাই, প্রবলেম এখানে ডিফারেন্ট। এখানে আমি যে জিনিসটা দেখাইছি যে আচ্ছা ঠিক আছে আমি কিভাবে প্রবলেমটা ফাইন্ড আউট করতেছি, কম্পিটিটর অ্যানালাইসিস কিভাবে করতেছি, হ্যাঁ, কেন এই প্রবলেম সলভ করতেছি, জাস্ট একটু স্লাইডটা দেখাইতেছে যে একটা স্লাইড মানুষের মাইন্ডসেট কতটুকু জানে। আমি এখানে প্রবলেম যাই সলভ করি, আমি জানি না কি সলভ করছি, বাট এই স্লাইডটা যদি যে দেখবে, যে আমার এই স্লাইডটা অ্যাসেসমেন্ট করবে, ও কিন্তু দেখে মজা হবে যে আচ্ছা এই ছেলেটাকে একটু ডাক দিই, দেখি ইন্টারভিউতে কি বলে। তো জব মার্কেটে কম্পিটিশন অনেক বেশি, আপনার নিজেকে একটু ডিফারেন্সিয়েট করতে হলে আপনার এইভাবে করতে হবে। আপনি আপনার কোম্পানিতে কেস স্টাডি কিভাবে সলভ করেন আমি জানি না, ওটা কোম্পানি টু কোম্পানি, আপনার বসকে আপনি কিভাবে দেখাচ্ছেন বুঝবেন। বাট যখন আপনি কম্পিটিশনে আসছেন, যখন আপনি ইন্টারভিউতে আসছেন, তখন আপনাকে ডিফারেন্টলি ট্রিট করা হবে, আপনি ডিফারেন্টলি করতে হবে, আপনি ইউজার রিসার্চ গুলা কিভাবে করতেছেন। দেন দেখেন আমি অলওয়েজ দুইটা সাইটের রিসার্চ করি, যখন ইউজার বেসে কোনো অ্যাপ বা প্রোডাক্ট হয়, মানে B2C প্রোডাক্ট হয়, B2C প্রোডাক্টে একটা হলো প্রাইমারি রিসার্চ হিসাবে আমি এইভাবে দেখি যেটা আমার কাস্টমার কেয়ার বা আমি ডাইরেক্টলি কথা বললে কাস্টমার থেকে পাই। আরেকটা হলো সেকেন্ডারি রিভিউ দেখি, বিভিন্ন জায়গায় পোস্ট করছে, অ্যাপ স্টোরে, প্লে স্টোরে যে প্রবলেম গুলো হাইলাইট হয় ওইগুলো ফাইন্ড আউট করা। দেন কম্পিটিটর অ্যানালাইসিসের ব্যাপার থাকে, কম্পিটিটিভ অ্যানালাইসিসের ব্যাপার থাকে যে আচ্ছা ঠিক আছে আমার কোম্পানি এরকম করতেছে, বাকি 4টা কোম্পানি মার্কেটে যারা আছে তারা কেমন করতেছে। আর ব্লিঙ্কিটের এক্সাম্পলটা আমি এই জন্য নিছি, বিকজ ওরা, যদি আপনি লাস্ট কয়েকদিনে দেখেন, ব্লিঙ্কিট 2023-এও জোম্যাটো থেকে অনেক ছোট কোম্পানি ছিল, এটা একটা কোম্পানির আন্ডারে, ইথারনালের আন্ডারে জোম্যাটো, ব্লিঙ্কিট আরো একটা কোম্পানি আছে, বাট ওই ফুল কোম্পানির এখন 75% শেয়ার আর কি, মানে ব্যবসা হয় ব্লিঙ্কিট থেকে। তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো ব্লিঙ্কিট নিয়ে যদি আপনারা ঘাটাঘাটি করেন আপনারা দেখতে পারবেন যে কত সুন্দরভাবে ওরা ব্যবসাটা গ্রো করে। দেন ইউআই গুলো দেখেন, ইউআই গুলো দিছি যে জাস্ট ইউআই এভাবে দেই নেই, আমি কি সলভ করতেছি বা কি বুঝাইতেছি এটা কিন্তু এখানে ডিফাইন করা। তো সাপোজ অনেকে ইউআই রিপ্রেজেন্টেশন দেয় কেস স্টাডি, জাস্ট এক লাইনে ইউআই গুলো দিয়ে রাখে। সো যে দেখতেছে তারও তো বোঝা লাগবে যে আপনি কি সলভ করতেছেন বা আপনি সলিউশনটা কেন করতেছেন, এটার ইম্প্যাক্ট কি। ঠিক আছে, যদি একটু স্লাইড গুলো দেখেন বুঝবেন। দেন আমার সাকসেস ম্যাট্রিক্সে দেখেন যে আমি যে সাকসেস ম্যাট্রিক্স গুলো ধরবো এই প্রবলেমের জন্য ওরকম, তো সাকসেস ম্যাট্রিক্স গুলো ডিফাইন করা লাগবে। আচ্ছা, এটা হলো যে সো এখানে আরেকটা জিনিস দেখাই, লাস্ট একটা কম্পিটিশনে আমি যেভাবে মার্কিং করি আর কি নর্মালি, ওইটা একটু দেখাই আপনাদেরকে। সো মার্কিংটা কিভাবে হয় এটা দেখলে আপনার প্রবলেম সলভ করা আরেকটু ইজি হয়ে যাবে। সো স্পেশালি সবার আগে যে জিনিসটা দেখবো যে আপনি মনে করেন যে আপনি প্রবলেমটা কত ভালো বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আমি প্রবলেম ফিট বুঝতে পারছি, সো দ্যাট প্রবলেম ভালো বুঝলে আপনার সলিউশন ফিটটা তত ভালো হবে। এর পাশাপাশি হলো যে সাস্টেনেবিলিটি, ফিজিবিলিটি, এই জিনিসগুলো ম্যাটার করে। আপনি খুব ভালো প্রবলেম ফাইন্ড আউট করছেন, আপনার সলিউশনটা এরকম যে এটা অ্যাকচুয়ালি অতটা সাস্টেইন করার মতো না বা ফিজিবল হয় না এখন বর্তমান সময়ের জন্য, যে আপনি 5 বছর পিছনে চলে গেছেন বা 5 বছর আগে চলে গেছেন, বা আপনার যে টেক টিম আছে ওই টিম দিয়ে এখন করানোর মতো না এই জিনিসগুলোর উপর। সো এরপরে ভিডিও সাবমিশন, দেন পিচ ডেক, আপনি যে সলিউশনটা ডকে বানান বা স্লাইডে বানান এইভাবে বানান, আপনার কাছে যেটা বেটার মনে হয় আপনি করবেন। দেন ইউএক্স ইউআই বা ফ্লো চার্ট, ওই স্পেসিফিক প্রবলেমের জন্য আপনি যেভাবে ইউজ করতেছেন। দেন টোটাল মার্কিং। তো যারা কম্পিটিশনে পার্ট নিতেছেন, পার্টিসিপেট করতেছেন, তাদের জন্য আর কি আমি একটু দেখায় রাখলাম যে আপনারা এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করেন। এখানে ম্যাক্সিমাম মার্কটা তো প্রবলেমিং সলিউশনে, বাট দেখা গেছে যে কারো ইউএক্স খুব সুন্দর করে দিলে, ইউআই খুব সুন্দর করে দিলে, বা ভিডিও সাবমিশনে দেখা যায় যে এটা বেশি। তো এই জিনিসগুলো আছে।
আচ্ছা, তো আশা করি যে আমি স্লাইড কিভাবে করবেন বা কিভাবে জিনিসগুলো মেনটেন করবেন দেখাইতে পারছি। পাশাপাশি আমি ট্র্যাক লাগবেতে তো জব করতেছি অনেকদিন হয়ে গেছে, ট্র্যাক লাগবেতে যেটা বানায় আমি দেখা যায় যে পাইছিলাম, আমার জব হয়েছিল যে অ্যাসেসমেন্ট দিয়ে ওইটার ইটা দেখে আপনি দেখেন ফ্রন্ট পেজটা, আমি ট্র্যাকের ব্যবসাটাকে হাইলাইট করছি, মানে অ্যাসাইনমেন্ট পাইছি আমি প্রোডাক্ট ম্যানেজারের জন্য, ওই জিনিসটা হাইলাইট করছি, আমাকে একটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বানাইতে বলছিল। সো আমি ফার্স্টে দেখেন কালার লগো এগুলো একটু সেট আপ করছি, এটা হলো আমার ইউএক্স এর পরিচয়। আমি ফন্ট কি ইউজ করতেছি, টাস্ক কিভাবে লিখতেছি, নিচে একটু কালার দিছি দেখেন। And এখানে দেখেন আমি কেস অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমি নিচে রেফারেন্স লিংক দিয়ে দিছি। তো আপনি যদি নিচে দেখেন আমার স্লাইডে এখানে রেফারেন্স লিংক দিয়ে দিছি, প্লাস এইখানে দেখেন আমি যে ইমেজ গুলো ইউজ করছি, যে আইডেন্টিফাই স্টেক হোল্ডারের ক্ষেত্রে, দেন চ্যালেঞ্জেস এর ক্ষেত্রে বা অপরচুনিটির ক্ষেত্রে একটা চাবির রিং দিয়ে। তো এই সব কিছু যখন আপনি নর্মাল বিজনেস কেস সলভ করবেন তখন হয়তো বা এই জিনিসগুলো অতটা ম্যাটার করবে না, বাট যখন আপনি একটা প্রোডাক্ট ম্যানেজার বা প্রোডাক্ট বেস বিজনেস সলভ করতেছেন তখন এই জিনিসগুলো অনেকটা ম্যাটার করে, যে আপনি কিভাবে সলভ করতেছেন, কিভাবে চিন্তা করতেছেন। আমি হয়তো বা বুঝাইতে পারছি আপনাদেরকে। সো জাস্ট কেস সলভ করবেন এরকম চিন্তা না করে একটু বিয়ন্ড দ্য থিং চিন্তা করবেন। আচ্ছা ঠিক আছে, আমি কেস সলভ করব, আমি ইউএক্সটা কিভাবে চিন্তা করতেছি। হ্যাঁ জাহিদ ভাই বলেন। ভাইয়া এই আপনার যে ডকুমেন্ট গুলো এগুলা কি শেয়ারেবল, মানে শেয়ার করা যায় আমাদের সাথে? আমি আসলে প্রোডাক্ট ম্যানেজারদের সাথে শেয়ার, আমি যদি অন্য কোনো হইতো শেয়ার করতে আমার সমস্যা নাই, প্রোডাক্ট ম্যানেজারদের সাথে আমি একটু শেয়ার করতে পছন্দ করি। বিকজ প্রোডাক্ট ম্যানেজার হলো কি ভাই জানেন, আপনি রিসার্চ করে করে বের করতে, আমি এগুলো সব অনলাইন থেকে নেওয়া, বুঝছেন ভাই। সো আমি আমি যদি এখন আপনার সাথে শেয়ার করে দেই, আপনার রিসার্চের 10% কাজ আমি করে দিতেছি, সো দ্যাট আপনি ফিউচারে যে এমন কোথাও যে আটকে পড়ে যেতে পারেন তখন হয়তো বা হবে না। তো আপনারা যদি সবাই শেয়ার করা যায়, জাস্ট আমার যে স্লাইডটা আছে যেটা আজকে ওই যে এআই দিয়ে বানাইছি 5 মিনিটে, ওইটা শেয়ার করতে পারি। ওই যে ফার্স্টে যেটা দিয়েছি, মানে যেটা দিয়ে প্রেজেন্টেশন দিয়েছি ওইটা শেয়ার করতে পারি, বাট আমার সলিউশন, আমার প্রবলেম ফাইন্ডিং কিভাবে করছি না করছি এইগুলো জিনিস আমি শেয়ার করতে চাই না, বিকজ এগুলো আমি চাই যে আপনি রিসার্চ করে বের করেন। বাকি তো আমার কাছে আছেই, আপনি আমার কাছ থেকে পরে দেখতে পারবেন, সমস্যা নেই। ভাই আমাদের কি যে মানে কেস স্টাডি দেওয়া হবে এটা কি আপনি সিলেক্ট করে দিবেন নাকি হচ্ছে আমরাই প্রবলেম আইডেন্টিফাই করবো? না 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 না, এটা আমাদের ইসের থেকে ওই যে ইমরান ভাই এন্ড টিম যারা এইগুলো নিয়ে কাজ করতেছে, আমি একটু ওভারভিউ বলে রাখি। আমরা বাংলাদেশের প্রবলেম গুলোকে নিয়ে কাজ করবো, ঠিক আছে, বাংলাদেশের প্রবলেম গুলোকে নিয়ে। প্লাস আপনারা যে কটা টিম হবেন এগুলোর মধ্যে লটারি হবে। ইমরান ভাইয়ের একটা ডক বানাইছে, আমি ওইটা একটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে কিভাবে কি হবে। ভাইয়া আমি একটু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ বল। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, সো ডকটা ওই স্প্রেডশিটে সবার সাথে শেয়ার করছি, বাট প্রবলেম গুলো এখনো ডিফাইন করে নাই। আমরা যেটা করব, সেশনের শেষে ইয়াসিন ভাই এটা রিভিল করবেন। আচ্ছা, so ওইখানে প্রত্যেক টিমের জন্য আমরা হচ্ছে কি প্রবলেম দেওয়া হবে এটা লটারির মাধ্যমে রিভিল করব, ঠিক আছে? সো লটারি রিভিল হওয়ার পর আপনাদের সাথে স্প্রেডশিটে বা গ্রুপে শেয়ার করে দেওয়া হবে। আর জি ভাই এইটা একটু ব্রিফ করেন কেমনি সবাইকে। ওকে ওকে, আমি ওটাই বলে দিচ্ছি। সো আমাদের কেস স্টাডি জিনিসটা দেখেন, আমাদের কেস স্টাডির কেস স্টাডি কয়েকটা পারপোজ থাকে। তো আমাদের, হ্যাঁ সামিউল ভাই বলেন। কোন গ্রুপে শেয়ার করা হচ্ছে গ্রুপে আমাদের প্রোডাক্ট পেয়ারের যে গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে? হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপেই শেয়ার করব, ঠিক আছে। তো আমি একটু এই ডকটা বলি। তো আমাদের এখানে কেস স্টাডির পারপাস আছে কিছু, একটা হলো কমিউনিটির জন্য, আপনি কমিউনিটিতে পার্টিসিপেট করতেছেন, আপনার রিসার্চ গুলো সবসময় কাজে দিবে। আপনারা লিঙ্কডইনে দেখবেন অনেক জায়গায় অনেক কেস স্টাডি নিজের থেকে পোস্ট দেয়, হ্যাঁ, যেমন প্রোডাক্ট ফল্ট, হ্যালো পিএম, এরকম কিছু সাইট আছে, ইন্ডিয়ান কিছু ইউএস এর ইউরোপের সাইট আছে, ওরা দেখা যায় যে এই কেস স্টাডি গুলা নিজেরাই সলভ করে পোস্ট দেয়। সো এখানে একটা ক্রেডিটিবিলিটি বাড়ে, আপনি যে প্রবলেমটা সলভ করতেছেন এটা কিন্তু আপনি চাইলে আবার লিঙ্কডইনে যখন কেস স্টাডির একটা ফাইনাল রেজাল্ট আসবে রেজাল্ট সহ আপনি পোস্ট দিতে পারেন। সো ওইখানে আপনার একটা ক্রেডিটিবিলিটি বাড়ে, প্লাস আপনি কমিউনিটির জন্য কাজ করতেছেন, প্লাস এইখানে আপনার পোর্টফোলিওটাও স্ট্রং হইতেছে যে আচ্ছা ঠিক আছে আমি এরকম কেস স্টাডি সলভ করে আসছি। তো আপনার পোর্টফোলিও যে এইটা থাকে, আমি জানি না আপনারা প্রোডাক্টের পোর্টফোলিও বানান কিনা, বাট পোর্টফোলিও বানাবেন যে আপনি কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, কয়টা প্রোডাক্টের কি কি প্রবলেম আপনি ফাইন্ড আউট করছেন, কয়টা কেস স্টাডি নিয়ে কাজ করছেন, কয়টা ট্রেড ড্রপ করছেন,
কিভাবে ডিজাইনে আপনি হেল্প করতে পারেন, আপনার পেমেন্ট সিস্টেমের নলেজ কি, লগিং সিস্টেমের নলেজ কি, জার্নি হিসাবে কি বুঝেন। সো এইগুলো যদি আপনার একটা পোর্টফোলিও থাকে, সো দ্যাট আপনার দেখা যায় যে আপনি প্রেজেন্টেবল হবে অনেক জায়গায়। বাহিরের স্পেশালি কোম্পানিগুলো ওরা তো আপনাকে ওইভাবে চিনবে না, জানবে না। তো দেখা যায় যে আপনার পোর্টফোলিওর উপর অনেকটা জাজমেন্ট চলে আসে যে আচ্ছা ঠিক আছে, এই ক্যান্ডিডেটটা এইভাবে চিন্তা করতেছে, ওর পোর্টফোলিওতে একটা জিনিস আমার খুব ভালো লাগছে, ওর ডিজাইন সেন্স খুব ভালো, বা ওর স্ট্র্যাটেজিক্যাল মাইন্ডসেট আছে, সো প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট ডেপথ আছে। তো এই জিনিসগুলো বুঝে, তো এইগুলা জিনিস আপনারও হেল্প হবে, প্লাস আপনি কমিউনিটিকেও একটা আপনার চিন্তা ভাবনা দিচ্ছেন, আপনার মুক্ত চিন্তাটা কমিউনিটিকে দিতেছেন। আচ্ছা ঠিক আছে, আমি টাইমলাইনটা বলি। আজকে তো আমরা প্রবলেম রিভিল করব, প্লাস আপনার ওয়ার্কশপ করলাম আমরা, এন্ড এর বাইরে আমরা নেক্সট ডেতে আরেকটা অন আওয়ারের একটা কোশ্চেন আনসার সেশন করব। সো আজকে যে আপনারা প্রবলেম দেখেন, আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে আপনারা ওইগুলো করবেন, তো ওইগুলোর জন্য আমরা ওপেন আছি। প্লাস আমরা একটা স্প্রেডশিটও শেয়ার করে দিব, সো দ্যাট আপনার ওইটা হলো কন্টিনিউয়াস জার্নি। আপনি দেখা যায় যে পুরা সেই এই লাস্ট 1 উইকে যদি আপনার উইকের শেষের দিকেও আপনি কোনো প্রবলেম পান, আমাদের ওই এক্সেল শিটে আপনার প্রবলেমটা কি করতে পারেন, আমাদের সাইড থেকে এটা একটা সলিউশন দেওয়া হবে। সো আপনাকে তো আজকে প্রবলেম রিভিল করা হবে, সো আপনার সাবমিশনের লাস্ট ডেট হবে 27 তারিখ, ঠিক আছে? সো এখানে দেখেন কয়েকটা জিনিস মেনশন করা আছে, প্রেজেন্টেশন স্লাইড, প্রোটোটাইপ যদি অ্যাপ্লিকেবল হয়, সাপোর্টিং ডকুমেন্ট যদি আপনার সাপোর্টিং ডকুমেন্ট থাকে, যেমন সুডো কোড থাকে, বা আপনি কোড দিয়ে দিতে চান, বা আপনি দেখাতে চান। এখন তো এআই যুগ, আপনি ভাইব কোডিং দিয়ে কিছু শো করতে চান, ওটাও করতে পারেন। সো এইসব জিনিস আপনি মেনশন করতে পারেন, তো যত বেশি দিতে পারেন ভালো। বাট আননেসেসারি ইনফরমেশন ডকুমেন্টেশনে দেওয়ার থেকে বেটার আপনি ভালো কিছু দেন, যেমন প্রোটোটাইপে আপনি কিছু অ্যাড করছেন, বা ইউআই তে আপনি করে দেন। আচ্ছা ঠিক আছে, এই ইউআই তে আমি এইখানে এই জিনিসটা অ্যাড করতেছি, তো এটার ইম্প্যাক্ট এটা। এইভাবে ডকুমেন্ট বড় করেন, প্রায়োরিটাইজেশন দিয়ে ডকুমেন্ট বড় করেন। আননেসেসারি ইনফরমেশন দিয়ে ডকুমেন্ট বড় করার কোনো দরকার নাই। এন্ড আপনি যদি কিছু সাপোর্টিভ সলিউশন অ্যাড করতে চান, যেমন ওই যে ভাইব করতে আপনি কিছু করতে চান, ওইটা আপনাদেরকে করে দিতে পারেন। সো এটা তো ফাইনাল প্রেজেন্টেশন দিয়ে 28 তারিখে দেখা যায় যে 5 মিনিটে একটা ভিডিও প্রেজেন্টেশন, আপনি একটা ভিডিও প্রেজেন্টেশন করে আমাদেরকেই করবেন। সো এটাই হবে আপনার ফাইনাল প্রেজেন্টেশন, দেন আমরা ওটাকে ইভালুয়েট করে আপনাদেরকে জানাই দেব। সো কেস স্টাডিতে আর কেউ অ্যাড হতে চান? এখানে কেউ আছে যে আপনি কেস স্টাডিতে অ্যাড হতে চান? আচ্ছা হ্যাঁ, সামিল ভাই বলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাইন্ডলি ভাই আপনার লিঙ্কডইন প্রোফাইলটা একটু শেয়ার করে রাখেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেই দেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে জয়েন করে নিচ্ছি। তো যে সারোয়ার ভাই আরেকজন আছে, উনিও হতে চায়। ওকে হ্যাঁ, তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজে একটু দিয়ে রাখেন কাইন্ডলি। আমি আছেন তারা কেন হতে চান না? রোজার মাসে টাইম নাই এর জন্য, বা অফিসের কাজ বেশি এর জন্য? দেখেন এটা হলো একটা ড্রিল টাইপের, মানে আমি এগুলোর একটা ড্রিল টাইপের মনে করি। কিভাবে আমাকে বলি, সাপোজ ধরেন যে মানে ভাই মার্কেটের অবস্থা এত খারাপ, আপনার অলওয়েজ রেডি থাকতে হবে যে এনি টাইম জায়গায় আমি যাতে সুইচ করতে পারি। হ্যাঁ, তো ওই রেডি করার মাইন্ডসেট থাকলে, যে সাপোজ দেখেন যে আপনি একটা অলরেডি একটা ফুল টাইম জব করতেছেন, পাশাপাশি আপনি 2-3টা ইন্টারভিউ দেওয়ার মাইন্ডসেটও থাকতে হবে। প্লাস ওই ইন্টারভিউ যেহেতু প্রোডাক্টে জব করেন বা বিজনেস অ্যানালিস্ট প্রজেক্টে জব করেন, সো আপনাদের এরকম অ্যাসেসমেন্ট অ্যাসাইনমেন্ট আসবে, সো ওইগুলো সলভ করার মাইন্ডসেট থাকতে হবে। তো আমার কাছে মনে হয় এখানে যদি সবাই ইনক্লুড হয় আরো ভালো, বিকজ এখানে আপনার কমিউনিকেশন নেটওয়ার্কিংও হবে, বিকজ আপনি একটা টিম ওয়ার্কও করবেন, আপনার সাথে আরো দুজনকে দেওয়া হবে। সো একটা টিম ওয়ার্কও হবে, সাথে হয়তো একজন ডিজাইনার থাকবে, একজন বিজনেস মাইন্ডসেটে খুব ভালো থাকবে, একজন প্রোডাক্ট সেন্স খুব ভালো থাকবে, একজন খুব সুন্দর স্লাইড রিপ্রেজেন্টেশন করতে পারে, ভিডিও বানাতে পারে। তো আমার কাছে একটা ভিডিও আছে যে এইগুলো ভিডিও কিভাবে প্রেজেন্ট করে। আপনারা কি ভিডিওটা দেখতে চান? ভিডিও দেখতে চান? একটা ভিডিও দেখায়, খুব জোস একটা ভিডিও বানাইছিল, মানে আমার কাছে ভালো লাগছে আর কি। আপনারা চাইলে আমি দেখাইতে পারি একটা ভিডিও, কিভাবে ভিডিও বানাতে পারেন। শিওর ভাইয়া। দেখাই, এটা লাস্ট একটা কেস কম্পিটিশনে ওরা এই ভিডিওটা সাবমিট করছিল, টিম ফলোয়ার্স। ওকে, Hello everyone, welcome to Sheva Platform Presents Solvio AI Hackathon 2025. We are Team Polaris from Dhaka International University. Our team brings together a mix of technical, creative and analytical minds, all focused on building technology that solves real-world problems. I am Dashabul Mullah, project lead and full stack developer. I specialize in Python, C++ and JavaScript with a focus on Django for building scalable
prevents road accidents before they happen. Every year, over 25,000 road accidents occur across Bangladesh, claiming thousands of lives and leaving many families devastated. The causes are complex: poor visibility, unpredictable weather, unsafe interactions, and congested urban roads. Yet most existing systems like Google Maps or Pathao Maps only help with route navigation. They don't analyze or predict where and when accidents are likely to occur. As a result, both drivers and authorities are left reacting after accidents happen instead of preventing them. For example, during heavy safe roads analyze live traffic, road and weather data to generate dynamic alerts. For instance, if the system detects a combination of heavy rainfall, poor visibility, and congestion, it automatically notifies the driver high risk zone ahead, slow down, or take an alternative route. Meanwhile, city administrators can view aggregated data through a web dashboard built with Streamlight with displays. তো এই ভিডিওটাতে যদি দেখেন ওরা এইভাবে প্রেজেন্ট করছে। আমার কাছে আরো অনেক ভিডিও আছে যেখানে দেখা গেছে যে যে সামনে এসে ও প্রেজেন্ট করতেছে, তো এরকমও আছে যে আপনি সামনে এসে প্রেজেন্ট করবেন, পাশাপাশি আপনি কিছু দেখাইলে বা আপনি কিছু না দেখাইলে আপনার ভোকাল দিয়ে যদি আপনি কমিউনিকেশন দিয়ে যদি পুরো জিনিসটা ক্লিয়ার করতে পারেন, ওইটাও হয়। ভিডিও দেখেন, মোদ্দা কথা হলো ভিডিওটা দিয়ে আপনাকে বুঝাইতে হবে আমাকে যে আপনি কি প্রবলেম সলভ করতে চাইতেছেন, কি করতে চাইতেছেন, বা আপনার ওভারঅল মাইন্ডসেটটা কি। হ্যাঁ, তো ওকে, আচ্ছা ভাই, লটারিটা কি আমি এখানেই করে ফেলবো নাকি আপনি করবেন পরে? ইমরান ভাই, যে 7টা টিম আছে আমাদের। ইয়াসিন ব্রো, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। শাইক বলছি। হ্যাঁ হ্যাঁ ভাই, কেমন আছেন ভাই? এই তো আছি, অনেকদিন দেখা বা কথা নাই আপনার সাথে। তো হ্যাঁ আসলে কালকে লিঙ্কডইনে দেখলাম যে আপনার একটা সেশন আছে, সো আই থট ওকে একটু যাই, একটু দেখি, অ্যান্ড হচ্ছে কিছু নলেজও নিই, অ্যান্ড কিছু কমিউনিটির সাথে এঙ্গেজমেন্ট হই। হ্যাঁ হ্যাঁ তো আমি বেশ ছিলাম, ভালো লাগলো, অনেক কিছু নতুন কিছু জানলাম, শিখলামও। কারণ অনেস্টলি স্পিকিং এক একজনের অ্যাপ্রোচ একটু ভিন্ন হয়, নো ম্যাটার হোয়াট। প্রত্যেকেরই একটা মানে আইডিয়াল কাস্টমার প্রোফাইলের মতো ইউনিক কাস্টমার প্রোফাইল থাকেই একটা পয়েন্টে। সেই ওকে, এই আর কি, তাই আপনাকে একটু হাই বলে গেলাম। না ভাই, ভাই আসছেন ভালো হয়েছে। ভাই তো ভাই অনেকদিন, ভাইয়ের কথা যদি আমি বলি, ভাইকে আমি চিনি পার্সোনালি। সো ভাই দেখা গেছে যে আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল ভাই। সো ওইখান থেকে উনি পরে প্রোডাক্টে শিফট করে। ভাই আমি ঠিক বলছি না? ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর রাইট। বলেন তো আপনি কেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে প্রোডাক্টে আসলেন? আমার কাছে আপনার ওই ব্যাপারটা, আমার কথা কিন্তু আপনার এখনো মনে আছে। আমি একটা একটা ইভেন্টে কথা বলছিলাম। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। ভিভা সফট একটা ইভেন্টে। হ্যাঁ, আপনি তো সবাই একটু ইন্সপায়ার হবে আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটার একটা বড় ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে খুব ছোট পরিসরে বলতে গেলে কি, আহ, আহ, যখন আমরা আসলে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে লেখাপড়া করি, আমরা খুব কম পরিসরে জানতে পারি যে আসলে আমাদের ক্যারিয়ার পাথ কি। অনেস্টলি স্পিকিং, আমরা শুধু জানি যে ইফ উই ডু কোড, তো দ্যাট ইজ আওয়ার ব্রেড অ্যান্ড বাটার। পরবর্তীতে জানতে পারি যে আসলে আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার আছে, হয়তো বা ডেভঅপস আছে, ইউএক্স আছে। আমরা এগুলো আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে আসার পরে বুঝতে পারি, শুরুর দিকে অনেকে জানতে পারি না। বাট বাট আই পার্সোনালি ফিল সেই জায়গাটাতে, সেটা হচ্ছে যে আহ, আহ, আমার ভালো লাগার জায়গাটা হচ্ছে মানে শুধু কোডিং না, মানে কিভাবে আমাকে যখন বলা হচ্ছে যে সাপোজ ফর এক্সাম্পল আমি কোন একটা সফটওয়্যার ফার্মে আছি, আমাকে বলা হচ্ছে আপনি এই ফ্রন্ট এন্ড পেজের এই পোর্শনটা আমাকে ইউএক্স টিম একটা ডিজাইন দিল এবং আপনি ডিজাইনটা কমপ্লিট করে দেন। আমি যদি ব্যাক এন্ডে থাকি, আমি ওর জন্য এপিআই কমপ্লিট করছি, ফাইন। কিন্তু আহ, আমি শুধুমাত্র একটা পোর্শন নিয়ে কাজ করতেছি। ইন দ্য লং রান যে এটা কত বড় জায়গায় ইম্প্যাক্ট রাখতেছে, যারা ইউজ করতেছে তাদের সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা কি, এবং আদৌ আমার কোম্পানি এর মাঝখানে কতখানি, এত মেট্রিক্স নিয়ে আমরা কথা বলছি, কোন মেট্রিক্স এর কি হাল তাও জানি না। আই এম জাস্ট ডুইং এ লিটল পোর্শন অফ ইট, হোয়াট আই পার্সোনালি ফিল দ্যাট টাইম। তো যেহেতু তখন ছোট ছিলাম, অনেস্টলি এখন তো বুঝি যে যারা অনেক বড় টেকনিক্যাল হেড থাকেন বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার লেভেলে থাকেন, তারাও তো ওই লেয়ার গুলো সবই একটা জায়গায় ওভারল্যাপ করে।
বাট সেই পরিসরে যেটা মনে হচ্ছিল যে আমি খুব ছোট পোর্শন নিয়ে কাজ করতেছি, এবং আমি জানি না যে আমি কত বড় একটা মাঠের ছোট একটা অংশে খেলছি। সো ওই কারণে আমার কাছে মনে হলো যে ইয়েস, মানে ইউজার এক্সপিরিয়েন্স, সাইকোলজি অ্যান্ড সবার সাথে অ্যাকুমুলেটেড হয়ে কাজ করা, মানে সবার টিমের সাথে। সো আমি আমি এইটা ব্যাপারটা একটু ছোট করে পার্সোনাল হিসেবে বলি যে আহ, আমাদের প্রত্যেকের ড্রিম প্রফেশন থাকে। আমি অনেকেই জিজ্ঞাসা করি যে ভাই আপনার ড্রিম প্রফেশনটা কি? অনেকে বলে যে ওটা হতে চেয়েছিলাম, এটা করি। তো আমার ড্রিম প্রফেশন না আসলে টু বি এ ফিল্ম ডিরেক্টর। আমি সত্যজিৎ রায় হতে চেয়েছিলাম, মানে যখন ভার্সিটি লাইফে পড়ি, কিছু কিছু ফিল্ম বানাইতাম। বাট যখন আমি এই রোলটাতে আসি, এই প্রোডাক্ট রোলটাতে, সো হোয়াট আই ফিল লাইক মেবি আই এম নট ডিরেক্টিং এ ফিল্ম, বাট আই এম ডিরেক্টিং এ সফটওয়্যার হোয়াই আই কোলাবোরেটলি ওয়ার্ক উইথ আমার এখানে সরি, মানে মেকআপ ম্যান আছে, আর্টিস্ট আছে, বা স্ক্রিপ্ট রাইটার আছে, so আমার এখানে ইউএক্স টিম আছে, ডেটা সায়েন্স আছে, বা মার্কেটিং আছে, সেলস আছে, ডেভ টিম আছে। সো আই এম ওয়ার্কিং টুগেদার সবার সাথে। সো আমি ওই রোলটাই প্লে করতেছি, মেবি ইন এ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, বাট আই এম এনজয়িং মাই ওয়ার্ক। সো that's the whole thing, ওই ikigai concept of what I really love to do and I'm making money with that, and society থেকে impact রাখতেছে। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। হ্যাঁ ইয়াসিন ভাই, এই হচ্ছে কনসেপ্ট, সহজ কথায় বললে। বেশি বলে ফেললাম, সরি। না ভাই ঠিক বলছেন, এই জিনিসটা মানে দরকার ছিল সবার, কাজ আমি ওই এগুলো দেখি তো যে অ্যাকচুয়ালি প্রোডাক্ট পেয়ার্স বিডি থেকে মানুষ কি এক্সপেক্ট করতেছে, ওরা এই জিনিসগুলো এক্সপেক্ট করে যে আচ্ছা ঠিক আছে আমি প্রোডাক্ট ম্যানেজার হব, বাট কিভাবে কি বা কেন কি। যেমন আপনার কথার মধ্যে কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বোঝা গেছে ভাই, আপনি এই যে প্রোডাক্ট ম্যানেজারের যে কাজগুলো আছে এগুলো ভালোবাসেন, এগুলা হুম করতে আপনার হুম ভালো লাগে, যেটা আপনার হয়তো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারে থাকতে আপনি জিনিসটা ফিল করেন। তো হুম সেম আমিও একসময় আমি ক্যারিয়ার শুরু করি আইওটি থেকে ভাই, পরে দিয়ে আসলে শিফট হয়ে বিজনেস অ্যানালিস্ট দেন প্রোডাক্টে আসি। তো আমারও হুম এরকমই থাকে। তো এখন দেখা যায় যে আমি প্রোডাক্টের কাজ করি, আমি এনজয় করি। হ্যাঁ, আমি জাস্ট এটাই বলবো আপনারা যারাই আছেন প্রোডাক্টে কাজ করতে চান, বা প্রোডাক্টের জিনিসগুলো পছন্দ করেন, আপনারা এই যে কেস স্টাডি গুলো সলভ করেন, দেখবেন যে হয়তো আপনি খুব মজা পাইতেছেন, বা হয়তো আপনার কাছে বিরক্ত লাগতেছে। যদি বিরক্ত লাগতেছে মনে করবেন যে এগুলো আপনার জন্য না, ট্রাই করবেন দেখেন যে হয় নাকি। বাট যদি ভালোবাসেন তো করেন। প্রোডাক্টের কাজটা হলো যে ভালোবাসা করবে। আমার সাথে আমি দীর্ঘ কতগুলা মানে আমার সাথে অনেক প্রোডাক্ট ম্যানেজারের কথা হয়। তো সব কথার মধ্যে একটা জিনিস আমি বুঝার ট্রাই করি, আচ্ছা কে জিনিসটা ভালোবাসা করতেছে, কে জিনিসটা জাস্ট বাই ওয়ার্ক করতেছে। তো প্রোডাক্টের ইমোশনাল ইম্প্যাথি, ইমোশনাল ইন্টেলিজেন্স বা কাস্টমারকে বুঝা, জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারগুলো থাকে। তো তো যারা একটু ইম্প্যাথি দিয়ে কাজ করে, যারা একটু বোঝা ট্রাই করে কাস্টমার প্রবলেমটা কি বা আমি কি প্রবলেম সলভ করতে চাইতেছি, এগুলো জিনিস যারা পছন্দ করে তাদের জন্য প্রোডাক্টগুলো খুবই জোস থাকে। টাকা কামানো, ইনকাম করা এক জিনিস, বাট একটা জিনিসে ভালোবাসা কাজ করা অন্যরকম। সো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, আপনি আসছেন, সময় ভালো। আচ্ছা And আমি আমার জায়গা থেকে ইয়াসিন ব্রো, আই এম ওপেন টু কোলাবোরেট উইথ এনিথিং। আজ আপনি হয়তো বা এরকম বিভিন্ন এঙ্গেজমেন্টের সাথে আছেন, অনেস্টলি স্পিকিং আমি হয়তো পার্সোনালি নাই। সো ইফ এনিথিং আই ক্যান কন্ট্রিবিউট, সো আচ্ছা, প্লিজ লেট মি নো। ওকে। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর, আমি আপনার করতেছি, আপনার আপনি থাকলে তো আরো ভালো। আমাদের কমিউনিটিতে এরকম মানুষ আরো দরকার যারা আপনার মতো আছেন। যেমন আপনার, আমার কাছে আপনার এক্সপিরিয়েন্স আমি যতবার শুনি আমার ভালো লাগে। আমি এখন আমার এখনো ভালো লাগতেছে ভাই, যে আচ্ছা এরকম মানুষ এইভাবে চিন্তা করে এইভাবে আসে। তো ভালো ভাই। এন্ড ইয়াসিন এবং আমি দুজনেই সেম কলেজ, এবং হ্যাঁ হচ্ছে আমরা দুজনেই আইআইটি, জাস্ট ভার্সিটি ডিফারেন্ট আমাদের। ঠিক আছে ভাই, thank you। আমরা এখন একটু লটারিটা দেখি তাহলে, বেশি ওকে ওকে, ঠিক আছে। ওকে। ঠিক আছে। আচ্ছা এখানে হলো বিভিন্ন কোম্পানি, আমরা যেহেতু বাংলাদেশ সেক্টরিক কাজ করব, নর্মালি আমরা সবসময় ইন্টারন্যাশনাল সেক্টরিকে কাজ করি, এবার আমরা বাংলাদেশি সেক্টরিকে কাজ করবো, বাংলাদেশে বিভিন্ন কোম্পানি। তো এখানে এ বি সি ডি ই এফ পর্যন্ত মেবি আছে ভাই। টিম কয়টা আছে যে আমি বলি আমাদের এখানে? টিম টোটাল 8টা আছে, এখন পর্যন্ত 7টা টিম ডিফাইন করা হয়েছে। আচ্ছা অষ্টম যে টিমটা, ওইটার প্রবলেমটা আমরা পরে দিয়ে দিব। প্রথম 7টার জন্য আমরা কাজ করব। আচ্ছা ভাই একটু নোট করেন, আমরা ক্লিক করার সাথে সাথে ফার্স্টে এ বি সি এইভাবেই করি, ঠিক আছে? দেখি এখন এর জন্য কি আছে। হ্যাঁ। সেই সেই, এই টিম তো অনেক লাকি। এই টিম পাইছে, আরো আমাদের প্রবলেম। সো দেখি নেক্সট কি আসে। আচ্ছা এটাকে রিমুভ করে দিলে ভালো হতো, দেখি না। হ্যাঁ,
মুসলিম পাশে পাঠাও কলমটা বি টিম আর কি, যে বি সে এই পাঠাও কলমটা সেটা ইউজ করে দিই। যদি আরোগ্য আসে এটা কিন্তু আর কেউ পাবে না, আমরা ইউজ করে দিব। ও ভাই পাইছে সি। ও ভাই কিন্তু খুব ইন্টারেস্টিং জার্নি। ও ভাই একটু দেখেন, ওরা কিন্তু খুব ট্রাই করছে মার্কেটে, জিপিএস আছে, জিনি অনেক কাজ করা ট্রাই করছে। আরোগ্য আসে বাদ। সো আমাদের টিম ডি 10 এমএস পাইছে। ও চাল ডাল ডি 3 ই পাইছে হলো চাল ডাল। আচ্ছা আর আছে দুইটা দেখি। আমি প্রদর্শিত হয়েছে লাস্ট। খালি মাঠে গোল। খালি মাঠের গোলটা দেখেন। আচ্ছা দাঁড়ান, খালি মাঠে গোলের মধ্যে কথা আছে, লাস্ট যে দুইটা টিম আছে না, হ্যাঁ জি ভাইয়া, জি জি। লাস্ট দুইটা টিমের মধ্যে আপনি একটা নিজের থেকে লটারি করে রাখেন, ঠিক আছে? ও আচ্ছা, হ্যাঁ এই যে ঠিক আছে। ওর সাথে ওটাকে দিয়া তারপরে ই করবেন, হ্যাঁ, তাহলে ওকে ওকে ভাই, হয় আর কি। ঠিক আছে। জিআরএস এর মধ্যে একটা লটারি করে আমি জানাই দিব সবাই। তো এইটা আপনাদেরকে আরো ডিটেলস যা আছে এগুলো ইমরান ভাই গ্রুপে দিয়ে দিবে, আমাদের গ্রুপটাতে অ্যাক্টিভ থাকবেন, সো ওইখানে আপনারা এই জিনিসগুলো দেখতে পারবেন। আর বাদ বাকি তো ওই আমার জাজমেন্টালের যে কি কি পয়েন্টের উপর হবে এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। আর কি কারো কোনো কোশ্চেন আছে? না হলে আমরা আজকের সেশন এখানে শেষ করতে পারি। ভাইয়া আমার একটা করেছিল, আমি সরি 5-10 মিনিট টাইম নিব। সেটা হচ্ছে আমাদের যেই 7টা প্রবলেম আছে, জাস্ট আপনি একটা ব্রিফ দিয়ে দেন সবাই। আচ্ছা আমার এখানে 6টা প্রবলেম দিয়েছেন, তো আরেকটা দিলে ও আচ্ছা, আমি দিচ্ছি, হ্যাঁ 7 7 নম্বরটা নাম্বারটা। দিচ্ছি। সো আমাদের এখানে 7টা প্রবলেম আছে, প্রবলেম গুলো যদি আমি একটু দেখি। তো আপনাদের সাথে আমিও প্রথম প্রবলেম গুলো দেখতেছি, তো এই প্রবলেম গুলো খুব ইন্টারেস্টিং, কিন্তু তারা যে মানে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে আসে। আপনি যদি একটু প্রবলেম গুলো দেখেন, প্লাস যারা আর কি এখানে আছে, হ্যাঁ সবাই যারা এই কেসে পার্টিসিপেটও করতেছেন, এটা একটা স্ন্যাপশট তুলে রাখতে পারেন, সো দ্যাট আপনিও ফিউচারে সলভ করে লিঙ্কডইনে পোস্ট করলেন, আমাদের প্রোডাক্ট পেয়ার গ্রুপে পোস্ট করলেন, করতে পারেন, সমস্যা নেই। আর যারা এখানে একটা প্রবলেম নিয়ে কাজ করবেন, লটারিতে যে যেটাই পাইছেন, ও হয়তো বা অন্য কোনো প্রবলেম নিয়ে আপনার হয়তো বা মন চাইতে পারে যে আচ্ছা ঠিক আছে আমি আমি আরোগ্যের প্রবলেমটা পাইছি, বাট আমি উপায়ের প্রবলেমটা নিয়ে কাজ করতে বেশি ইন্টারেস্টেড, তো করলেন, সমস্যা নাই, আপনি এখানেও কাজ করতে পারেন। তো আমাদের ফার্স্টে যে 1 নাম্বার যে ইটা আছে দেখেন, আইডেন্টিফাই দ্য ভেরিয়েস প্রিভেন্টিং এ পাঠাও ইউজার ফ্রম ইউজিং পাঠাও পে ফর দেয়ার রাইট ফুড অর্ডার। আচ্ছা ঠিক আছে। সো এইখানে দেখেন ব্যারিয়ার গুলা আপনাকে আইডেন্টিফাই করতে বলছে। হ্যাঁ পাঠাও ইউজাররা যখন পাঠাও পে দিয়ে তাদের রাইড বা ফুড অর্ডার করে, এখন আমি জানি না আপনারা এই ব্যারিয়ার গুলো ফেস করছেন নাকি। আমি পাঠাও পে নিয়ে একটা পোস্টও দিছিলাম লিঙ্কডইনে। সো পাঠাও পেতে আমি তো টাকা অ্যাড করতে হবে,
তারপরে যে আমি পাঠাও তে ফুড টুড যেটাই হোক পাঠাও পে এর মাধ্যমে কিনতে পারবো। তো পাঠাও পেতে যখন টাকাটা আমি ব্যাংক থেকে অ্যাড করছিলাম, তো ওদের দেখা যায় যে আমার টাকাটা ট্রানজাকশন হয়নি, প্রায় 1,000 টাকার মতো ওখানে হোক ছিল। ব্যাংক বলতেছে টাকা চলে গেছে, বাট পাঠাও বলতেছে ওদের কাছে টাকা আসেনি। And পাঠাও আমার কাছ থেকে স্পেসিফিক টাইম পাইছে, যেটা 45 দিনের মতো। 45 দিনে আমি এই যুগে আইসা যেখানে বিকাশে সাথে সাথে রোল ব্যাক করে দেয়, ওইখানে আমি বসে থাকবো? সো আপনারা ভ্যারিয়েন্ট গুলো এরকম আরো চিন্তা করবেন। সো যখন একটা প্রোডাক্টের ব্রেকডাউনে যাবেন, যেমন আমাদের যদি ওই 9টা স্টেপের কথা বলেন, এখানে আপনারা দেখেন কোন স্টেপ গুলা দিয়ে আপনি ই করেন, রিস্ক কি কি থাকে। যেহেতু পাঠাও পে এটা ফিনটেক প্রোডাক্ট, এন্ড পাঠাও আমাদের চোখে, পাঠাও শুনলেই আসে রাইড শেয়ারিং। তো এরপরে একটা ফিনটেক প্রোডাক্ট এখানে ঢুকবো, প্লাস পাঠাও একটা সুপার অ্যাপ, এখানে অনেক কিছু আছে, ফুড থেকে নিয়ে A to Z অনেক কিছু পাবেন। সো অনেক কিছু আছে। তো এটা নিয়ে একটা যদি আমি শর্টলি বলি এরকম, তো ব্যারিয়ার গুলো আইডেন্টিফাই করে আপনারা কিভাবে প্রবলেমটা সলভ করতে চান, আপনার জিনিসগুলো, আপনার কন্টেন্ট গুলো, আপনার প্রবলেম ফিট, সলিউশন ফিট সবকিছু নিয়ে একটা কেস, সুন্দর একটা কেস সলভ বানায় ফেলবে। সো দ্বিতীয়টা হলো যে দেখেন, ডেভেলপ এ প্রোডাক্ট ফিউচার ফর 10-minute স্কুল অর এনি এডিটেক দ্যাট ক্রিয়েট কন্টেন্ট মোড এ রিজন ইউজার মাস্ট পে দ্যাট ক্যান নট বি রেপ্লিকেটেড বাই ফ্রি প্ল্যান। আচ্ছা, সো আপনারা দেখেন 10 ms কিন্তু অনেকদিন ধরে চলতেছে, হ্যাঁ, বাট এখানে আপনি একটা নতুন প্রোডাক্ট ইন্ট্রোডিউস করতে চাইতেছেন ফর 10-minute স্কুল আর যে কোনো এডিটেকের জন্য হতে পারে কন্টেন্ট মোড। তো কন্টেন্ট মোড নিয়ে যদি আপনারা রিসার্চ করেন, এটা নিয়ে অনেক কিছু পাবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, এটা আমি জানি না এটা কারা বানাইছেন। সো খুব ভালো একটা জিনিস, এন্ড এটা নিয়ে যখন আপনি সার্চ করুন, আপনি দেখতে পারবেন নিউ অনেক বিজনেস মডেল আছে যে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে। সো এটা যেহেতু নিউ বিজনেস মডেল, নিউ একটা জিনিস আসতে পারে যে আপনারা খুব সুন্দর একটা চিন্তা করে খুব সুন্দর একটা সলিউশন নিয়ে আসতে পারেন। আমি এখানে বেশি কিছু না বলি, আপনাদের মুক্ত চিন্তা দিয়ে এই জিনিসগুলো করবেন। সো থার্ড যেটা দেখি, না আমাদের টাইম মতো হয়েছে, থার্ড হলো যে একটা লজিস্টিক্স, একটা ডিজাইন করতেছেন লজিস্টিক প্রোডাক্ট ফিচার দ্যাট অ্যালাউ আরোগ্য টু কমপ্লিট ইন 30-minute ইমার্জেন্সি মেডিসিন ডেলিভারি। আচ্ছা, আপনি এরকম একটা লজিস্টিক্স বা প্রোডাক্ট ফিচার একটা ডিজাইন করবেন যে আরোগ্য যে এইটা আছে, অ্যাপটা আছে, যেটা আপনারা দেখেন ওইখানে 30-minute ইমার্জেন্সি মেডিসিন ডেলিভারি সেগমেন্ট, তো ওইখানে একটা আলাদা সেগমেন্টই হইতে পারে যে 30 মিনিট। এখন এই যে একটা সলিউশন আছে, এটা কিন্তু একটা ডিজাইন করতে বলছে আপনাকে। এখন এই ডিজাইনটা কি অ্যাকচুয়ালি রাইট অর রং, এখানে ট্রেড অফের একটা বড় ব্যাপার এসে পড়ে, বা আপনার রিস্কের ব্যাপার এসে পড়ে। যদি 30 মিনিটে ডেলিভারি দিতে না পারে কি হবে? তো এই জিনিসগুলো নিয়ে চিন্তা করে ওভারঅল প্রবলেমটা ফাইন্ড আউট করে আপনি একটা সলভ করবেন। ফোর্থে যদি দেখি, ফর পাস্ট 6 months চালডাল হ্যাজ এক্সপেরিয়েন্স ডিক্লাইন ইন অ্যাপ অর্ডার থ্রু কল সেন্টার। আইডেন্টিফাই দ্য রিজন চালডাল। আচ্ছা, এইখানে দেখেন এইখানে প্রোডাক্টের বেশি মানে চাল ডালটা যে পাইছেন, মানে আমার কাছে মনে হয় যে আপনার মাথা খুব খুলে যাবে ভাই, এটা যদি ভালোভাবে ডিক ডাউন করেন। কারণ এখানে আপনার অপারেশন বোঝা লাগবে, হ্যাঁ, অপারেশন বোঝা লাগবে, আপনার অপারেশন টিম কিভাবে রেসপন্স করে বোঝা লাগবে, আপনার প্রোডাক্ট অপারেশনকে কিভাবে হেল্প করে এটা বোঝা লাগবে। বাট আপনি যে এই যে ড্রপটা হয়েছে, এটা কেন হয়েছে, এখান থেকে আপনি নতুন কোনো সলিউশনে যাবেন বা এক্সিস্টিং সলিউশন দিয়ে কাজ করবেন। তো এইখানে খুব বড় একটা জিনিস আছে যে এখানে চাল ডাল দিয়ে যাই কাজ করবেন, অপারেশন জিনিসটা একটু বেশি ফোকাসে থাকতে হবে। আচ্ছা, উপায়ের সাথে কিন্তু যদি দেখেন, বাংলাদেশে বিকাশ নগদের পরে যদি কোনো নাম আসে এটা উপায় হবে। বিকজ MFS এর মতো কাজ করে উপায় আছে বিকাশ নগদ, আর যে আদার্স ফাইন্যান্সিয়াল এইগুলো আছে, ব্যাংকিং অ্যাপ গুলো আছে বা আদার পে গুলো আছে, যেমন পাঠাও পে, সবকিছু আছে। সো বাংলাদেশের মাইনর এই ফাইন্যান্সিয়াল মার্কেটে ওর কম্পিটিটিভ স্ট্র্যাটেজি নিয়ে আপনি কিভাবে চিন্তা করতেছেন, স্ট্র্যাটেজি ঠিক আছে, বা আপনার কোনো সাজেশন সলিউশন আছে স্ট্র্যাটেজির ক্ষেত্রে, চেঞ্জিং এর ক্ষেত্রে, তো এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এখানে। So, আচ্ছা, আমি প্রবাসী জিনিসটা কিন্তু উপর দিয়ে শুনতে যতটুকু ছোট মনে হয়, ভিতরে অনেক বড়। আমি প্রবাসীর ভিতরে ডাইনামিক্স অনেক বেশি। তো আমি বলবো যে আমি প্রবাসীটা পাইছেন, ও আগে সবার আগে আমি প্রবাসীর ব্যবসাটা পুরোপুরি বুঝেন। আমি প্রবাসী উপরে যে ব্যবসাগুলো আছে, যেমন চাল ডাল, আরোগ্যা বা পাঠাও পে, এগুলা বোঝা যতটা ইজি, আমি প্রবাসীর ব্যবসাটা বোঝা আরেকটু ক্রিটিক্যাল আছে। এখানে গভর্নমেন্টের কিছু জিনিস আছে, এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। তো ওই জিনিসগুলো, ক্রিটিক্যাল সেক্টর গুলো বুঝে এসে দেন আপনি আমি প্রবাসীর যখন অ্যাকচুয়ালি প্রবলেমটা ফিট করতে পারবেন, সলভ করতে পারবেন।
Why Uber failed to compete with Uber? আচ্ছা, এখানে আমি বানান ভুল হয়েছে। Uber, but ঠিক আছে। সো ও ভাই কেন ফেল করতেছে উবার পাঠার সাথে কম্পিট করার ক্ষেত্রে? এখানে অনেক কিছু হইতে পারে। মার্কেটে ওরা অনেক আগে থেকে আসছে, বা ও ভাইয়ের প্রোডাক্টটা কাস্টমার ফিট না, বা ও ভাই বিজনেস স্ট্র্যাটেজিটা এমন ভাবে নিছে যেখানে অলরেডি উবার পাঠার আরো বেটার অপরচুনিটি দিতেছে উবার পাঠাও। তো আপনি ও ভাইয়ের এগুলো দেখেন, বাট ও ভাই কন্টিনিউয়াসলি ট্রাই করতেছে। ও ভাই দেখা যায় যে আরো কিছু সলিউশন আছে, উবার এরকম কিছু সলিউশন আছে যেটা উবার পাঠাও নাই। তো ওদের বিজনেস ডাইনামিক্স গুলো বুঝেন, বাকি তো সব আপনি বুঝবেন। এই সো এই ছিল যে আমার ওভারঅল একটা কনক্লুশন এই 7টা প্রবলেমের মধ্যে। আরেকটা প্রবলেম যেটা আছে ওটা থাকলে ওটা নিয়ে একটু ডিসকাস করতাম। তো এই নিয়ে আপনার কারো কোনো কথা আছে প্রবলেম গুলো নিয়ে, বা এগুলোর উপর কেস স্টাডি করা নিয়ে কারো কোনো সাজেশন বা কিছু থাকলে বলতে পারেন। ঠিক আছে ইমরান ভাই, আমরা হ্যাঁ চাই। হ্যাঁ ঠিক আছে ভাই, আমাদের সময় হয়ে গেছে। কালকে ইনশাল্লাহ আমরা 3টা বাজে বসতেছি একটা 1 আওয়ার কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন নিয়ে। সো কথা হবে ইনশাল্লাহ। আমাদের সময় হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ইয়াসিন ভাই। আজকে রাতের মধ্যে আমি সবকিছু শেয়ার করে দেবো ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে আজকের এই সেশনে জয়েন করার জন্য। আজকে হয়তো আবার সময় দিতে পারবো না, but সামনে আরো আমরা বসবো একসাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে আজকের জন্য।